আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন জানাই। তোমাদের প্রথম পত্র পরীক্ষা ফাটিয়ে দিয়েছে এটা আমার বিশ্বাস, এবং সেকেন্ড পেপার এই ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আরও একবার। ইংরেজির প্রথম পত্র তোমাদের রাইটিং পার্টের যে সাজেশন আমি দিয়েছিলাম, স্টোরি দিয়েছিলাম, পয়েমের সাজেশন তোমাদেরকে দিয়েছি। অনেকে বলেছে যে হুবহু প্রশ্ন একদম তুলে দিয়েছে। সো ভালো লাগছে, ডেফিনেটলি অনেক বেশি ভালো লাগছে। পাশাপাশি আজকে সেকেন্ড পেপারের সম্পূর্ণ ক্লাস, সম্পূর্ণ সাপোর্ট তোমাদেরকে দিব আমরা এসিএস ফিউচার স্কুল থেকে। সো এই যে ইংরেজি প্রথম পত্র সেকেন্ড পেপার, আমাদের সেকেন্ড পেপারের প্রথম ক্লাসটা বেসিক্যালি আমাদের রাইটিং পার্টের উপরে হবে। রাইটিং পার্ট আমাদের 5টা জিনিস আছে, 5টা জিনিস থাকলে এখানে 3টা পার্টে আসবে। প্রথমে আমাদের প্যারাগ্রাফ মাস্ট দিবে, দেন আমাদের হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার কম্পোজিশন আমাদেরকে মাস্ট দিবে, মাস্ট আমাদেরকে সেখান থেকে দিবে, এবং আমাদের লেটার, ইমেল কিংবা অ্যাপ্লিকেশন থেকে এই 3টা থেকে যে কোনো একটা পরীক্ষাতে আসবে। যেটাই আসুক সবগুলোর সাজেশন তোমাদের আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে প্রোভাইড করব, এবং কোনটা তুমি কিভাবে লিখবা, প্যারাগ্রাফ তুমি কিভাবে লিখবা, কম্পোজিশন তুমি কিভাবে লিখবা, তার সব কিছু তোমাদেরকে আমি আজকে শিখিয়ে দিব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার ক্লাস ডিয়ার স্টুডেন্টস। তোমরা আমার অত্যন্ত প্রিয় ব্যাচ, তোমাদেরকে আলাদা করে সাপোর্ট আমি দিচ্ছি। এমন সুযোগ আমি আগে কখনো পাইনি যে সোললি সুন্দর মতো নিজের মতো করে তোমাদেরকে সাপোর্ট দিব। এটা ফর দ্য ফার্স্ট টাইম আমি তোমাদের ব্যাচকে দিয়ে দিতে পারছি। সো এটা আমার জন্যে খুবই ভালো লাগার একটা বিষয়, এবং তোমাদের জন্য আশা করি অনেক বেশি উপকৃত হবা, তোমরা উপকার আসবে তোমাদের ক্লাসগুলো। এনিওয়ে, সো আমরা ভাইয়া খুব প্রিসাইজলি মোটামুটি আমাকে 1 ঘন্টা সময় দাও, এই 1 ঘন্টার মধ্যে আমি রাইটিং পার্টের সবগুলো তোমাদের কভার আপ করে দিব, ডোন্ট ওয়ারি। সো দেখো প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের বাংলা অর্থটা কি? প্যারাগ্রাফ কিন্তু সবাই আমরা লিখি, আমরা সবাই জানি কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, কিভাবে প্যারাগ্রাফ পরীক্ষাতে আনসার করতে হয়, আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু একটা সুন্দর প্যারাগ্রাফ লিখতে কিছু জিনিস আমাদেরকে মেনটেন করাটা অনেক বেশি জরুরি। সো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব এখন। প্যারাগ্রাফ রাইটিং, প্যারাগ্রাফ রাইটিংতে বেসিক্যালি বাংলা বলা হয়, বেসিক্যালি এটাকে অনুচ্ছেদ লিখন। তোমরা বাংলা সেকেন্ড পেপারে হচ্ছে অনুচ্ছেদ লিখে আসছো না, বাংলা সেকেন্ড পেপারে তুমি হচ্ছে অনুচ্ছেদ লিখে আসতেছো। অনুচ্ছেদের মতো করেই জাস্ট এটাকে ইংলিশে তুমি কনভার্ট করবা, ইংলিশে তুমি ট্রান্সলেট করে জিনিসটা লিখবা। সো একটা প্যারাগ্রাফ লেখার জন্য তোমাকে বেসিক কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, অল্প কিছু জিনিস আমাদেরকে মেনটেন করতে হয়। যেমন দেখো, প্রথমত জানতে হবে হোয়াট ইজ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ বলতে কি বোঝায়? প্যারাগ্রাফ হচ্ছে ইজ আ গ্রুপ অফ সেন্টেন্সেস। প্যারাগ্রাফ হচ্ছে একটা কিছু বাক্যের সমষ্টি, এ গ্রুপ অফ সেন্টেন্সেস, কিছু বাক্যের সমষ্টি অ্যাবাউট ওয়ান আইডিয়া, একটা আইডিয়া সম্পর্কে প্যারাগ্রাফ হচ্ছে কি তোমার গ্রুপ অফ, মানে আইডিয়া সম্পর্কে, একটা টপিক সম্পর্কে আমাদেরকে আইডিয়া দেয় বেসিক্যালি। দেখো প্যারাগ্রাফ হলো একটি ধারণা সম্বন্ধে কিছু বাক্যের সমষ্টি। যে কোনো একটা টপিক তোমাকে দিবে, ওই টপিক অনুযায়ী তুমি 20টা 25টা 15টা 16টা সেন্টেন্স যখন লিখবা ওই টপিকের উপরে, তাকে বলা হয় বেসিক্যালি আমাদের প্যারাগ্রাফ। আমাদের টপিক আসতে পারে হচ্ছে প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সো এইটা নিয়ে তুমি সুন্দর একটা প্যারাগ্রাফ 15-16 সেন্টেন্স 20টা সেন্টেন্স যখন লিখবা, এটাকে বেসিক্যালি বলা হয় প্যারাগ্রাফ। বা তোমার যখন হচ্ছে যদি বলা হয় যে আমাদের কি বলে, যদি বলি যে ট্রি প্ল্যান্টেশন, সো ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে তুমি যখন 15-20টা সেন্টেন্স লিখবা, এটাকে বলা হয় বেসিক্যালি আমাদের প্যারাগ্রাফ। তাহলে প্যারাগ্রাফ হচ্ছে এ গ্রুপ অফ সেন্টেন্সেস, অনেকগুলো সেন্টেন্স এর একটা গ্রুপ অ্যাবাউট ওয়ান আইডিয়া, একটা সিঙ্গেল আইডিয়া সম্পর্কে। যেমন ট্রি প্ল্যান্টেশন নিয়ে যদি আসে, তাহলে তুমি শুধুমাত্র ট্রি প্ল্যান্টেশন নিয়েই লিখবা, তার আশেপাশের জিনিসগুলো সম্পর্কে অত বেশি হাইলাইট করার প্রয়োজন নাই। গাছ কেন আমাদের গাছ লাগাতে হয়, কোন সময় গাছ লাগাতে হয়, কোথায় কী ধরনের গাছ লাগাতে পারি, কোথায় গাছ লাগাতে পারি, না লাগালে কি হবে, লাগালে কি উপকার আমরা পাবো, এর সব কিছু তোমার ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে তোমাকে লিখতে হবে। এর বাইরে অন্য কোনো জিনিস তুমি লিখতে পারবা না। ক্লিয়ার তো ভাইয়া? সো একটা ওয়ান আইডিয়া সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে হয়। এখন একটা আইডিয়াল প্যারাগ্রাফের 3টা বেসিক পার্ট থাকে। যে কোনো একটা আদর্শ প্যারাগ্রাফের 3টা বেসিক পার্ট থাকে। ওয়ান ইজ টপিক সেন্টেন্স, দেন সাপোর্টিং সেন্টেন্সেস বা অ্যাডিং ডিটেলস, এবং তারপর হচ্ছে আমাদের কনক্লুশন বা কনক্লুডিং সেন্টেন্স। সো প্রথমত আমাদের টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স এবং কনক্লুডিং সেন্টেন্স আমাকে আনতে হবে। এই 3টা জিনিস কোনটা কি আমি তোমাদেরকে একটু পরেই বলছি, এবং মনে রাখতে হবে এই 3টা জিনিস কিন্তু একটা প্যারায় হবে, ভাইয়া, একটা সিঙ্গেল প্যারায় কিন্তু প্যারাগ্রাফ লিখতে হয়। আমি ছোটবেলায় এই ভুলটা করছিলাম একবার, যে প্যারাগ্রাফ আমি ডাবল প্যারায়, 3টা প্যারায় হচ্ছে প্যারাগ্রাফ লিখছি, কয়েকটা প্যারা আর কি, একের অধিক, কয়টা মনে নাই, বাট স্টিল একের অধিক প্যারা করে হচ্ছে আমি প্যারাগ্রাফ লিখছিলাম। ডিরেক্টলি কেটে একদম 0 দিয়ে দিছে। আমাদের আফতাব স্যার ছিল, উনি একদম 0 দিয়ে দিছে। সো আমি এই জন্য বলছি যে একটা প্যারাই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ হবে সবসময়।
একটা প্যারায় একের বেশি প্যারা কিন্তু করার কোনো সুযোগ নাই। তুমি তিনটা জিনিসই আনবা, টপিক সেন্টেন্স লিখবা, সাপোর্টিং সেন্টেন্স লিখবা এবং কনক্লুশনও তুমি লিখবা, কিন্তু সেটাকে একটা প্যারায় অবশ্যই প্যারাগ্রাফ লিখতে হবে। এখন চলো দেখি কোনটা টপিক সেন্টেন্স কোনটা সাপোর্টিং সেন্টেন্স সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো টপিক সেন্টেন্স বলতে প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সকে বোঝায়, যা প্যারাগ্রাফের মূল ধারণা সম্বন্ধে বলে। সো আমি একটা প্যারাগ্রাফ যখন তুমি লিখছো, এই যে প্রথম বাক্যটা তুমি লিখতেছো, ওই প্রথম বাক্যটা বেসিক্যালি আমাদের টপিক সেন্টেন্স। মানে একটা প্যারাগ্রাফ যেইটা সম্পর্কে, সাপোজ ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে আমাদের প্যারাগ্রাফ আসছে, তাহলে প্রথম সেন্টেন্সটা আমাদের হবে হোয়াট ইজ ট্রি প্ল্যান্টেশন। ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে বলতে আমরা কি বুঝি, বা একটা প্যারাগ্রাফ আসছে, এটা প্যারাগ্রাফে মনে করা হচ্ছে যে প্রাইস হাইক, তাহলে প্রাইস হাইক বলতে কি বোঝায়, এই জিনিসটা আমাকে সবার আগে আনতে হবে। ঠিক আছে, সো যেই সম্পর্কে আমাদের মানে প্যারাগ্রাফ আসবে, ওই টপিকটা সম্পর্কে বেসিক্যালি আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে। কি ক্লিয়ার? তো মানে ওই প্রথম সেন্টেন্সটা হচ্ছে আমাদের ওই টপিকটার আইডিয়া দিবে, টপিকের সংজ্ঞাটা তুমি বেসিক্যালি প্রথম সেন্টেন্সে দিয়ে দিবা। বা লোডশেডিং সম্পর্কে আসছে, সো বলতে হবে হোয়াট ইজ লোডশেডিং। বুক ফেয়ার সম্পর্কে আসছে, সো হোয়াট ইজ বুক ফেয়ার। ওই যে টপিক সম্পর্কে একটা সেন্টেন্স উল্লেখ করাটা, শুরুতেই সংজ্ঞা দেওয়া, বলাটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। দেন দেখো সাপোর্টিং সেন্টেন্স বলতে বোঝায় তুমি এবার টপিক সেন্টেন্স লিখলা, তুমি সম্পর্কে বললা, এইবার যে টপিক সম্পর্কে প্যারাগ্রাফ আসছে ওই টপিকের বিস্তারিত তুমি বর্ণনা করবা। বিস্তারিত যে বর্ণনা করতেছো, ওই বিস্তারিত বর্ণনাকে বলা হয় সাপোর্টিং সেন্টেন্সেস। বিস্তারিত বর্ণনাকে বলা হয় কি আমাদের সাপোর্টিং সেন্টেন্সেস। যেমন দেখো সাপোর্টিং সেন্টেন্স বলতে বেশ কিছু বাক্যকে বোঝায় বা মূল ধারণা বা টপিক সেন্টেন্সের সম্বন্ধে বিস্তারিত ধারণা দেয়। মানে আমি যে মূল ধারণা লিখলাম ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে, ওই ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। বিস্তারিত ধারণা দেয় বেসিক্যালি আমাদের টপিক সেন্টেন্স। বুঝছো? সবাইকে বুঝতে পারছো কি না? তাহলে টপিক সেন্টেন্স বেসিক্যালি ওই প্যারাগ্রাফের টাইটেল সম্পর্কে একটা সম্পর্কটা কি সংজ্ঞা দেয়, আইডিয়া দেয়, জাস্ট বেসিক তথ্য। এবং সাপোর্টিং সেন্টেন্সে তোমার হচ্ছে ডিটেইলসে বিস্তারিতভাবে ওই টপিকটাকে ব্যাখ্যা করাকে বলা হয় টপিক সেন্টেন্স। এবং লাস্ট হচ্ছে আমাদের কনক্লুডিং সেন্টেন্স। দেখো কনক্লুশন, এটা তোমার বাক্যের শেষ বাক্য, মানে প্যারাগ্রাফের শেষ বাক্য বা শেষের কিছু অংশ, যে বাক্যের মাধ্যমে প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স বা মূল ধারণাকে পুনরায় মনে করিয়ে দেওয়া হয়। মানে কনক্লুশন সম্পর্কে, কনক্লুশনে তোমার লাস্টে গিয়ে পুরো প্যারাগ্রাফের একটা জিস্ট, পুরো প্যারাগ্রাফের একটা সারমর্ম তোমাকে লাস্টে নিয়ে আসতে হয়। তাহলে এই তিনটে হচ্ছে আমাদের কি প্যারাগ্রাফের বেসিক জিনিস। সবাই আশা করি বুঝতে পেরেছি না? যখন এই যে আমি যদি একটা বার্গারের সাথে কম্পেয়ার করি, একটা বার্গারের সাথে তোমাদের যদি প্যারাগ্রাফটা কম্পেয়ার করি, এটা কি আমাদের হচ্ছে টপিক সেন্টেন্স। এই যে বার্গারের উপরের পেটিকে আমাদের টপিক সেন্টেন্স। দেন এই যে বার্গারের মাঝখানে যে খাবার দাবার দেখতে পাচ্ছ, চিকেন স্লাইস, তোমার কি বলে এটাকে, আমাদের হচ্ছে চিজ, দেন লেটুস লিফ, হ্যাঁ, এই যে তোমার পুরো জিনিসটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের ডিটেইলস বা সাপোর্টিং সেন্টেন্সেস। এবং লাস্ট হচ্ছে আমাদের কি ক্লোজিং। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি ক্লোজিং, মানে আমি কনক্লুশনটা টানতেছি। তো যত সুন্দর করে তুমি ডিটেলসটা লিখতে পারবা, টপিক সেন্টেন্স তো ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, যত সুন্দর করে তোমার ডিটেলসটা ঠিক হবে, কোনো গ্রামাটিক্যাল এরর নাই, কোনো ভুল নাই, এই জিনিসটা ততই সুন্দর হবে, ততই কি সুস্বাদু হবে না আমাদের বার্গারটা, তাহলে প্যারাগ্রাফটা ততটাই সুস্বাদু হবে। বুঝছো কি না? তাহলে টপিক সেন্টেন্স, ডিটেলস এবং হচ্ছে ক্লোজিং, এগুলো মাথায় রেখে আমাদের প্যারাগ্রাফটা সাজাইতে হবে। সো এখানে একটা কথা বলতে, দেখো প্যারাগ্রাফ সম্বন্ধে আরও কিছু অজানা তথ্য আমাদের প্যারাগ্রাফ সম্পর্কে জানা উচিত। যেমন কি দেখো, প্যারাগ্রাফ অবশ্যই একটি শিরোনাম হতে হবে, অবশ্যই একটি শিরোনাম থাকবে ডেফিনেটলি। তুমি যখন প্যারাগ্রাফটা লিখতেছো, প্যারাগ্রাফের কি থাকবে, একটা হেডিং থাকবে না, একটা হেডিং দিতে হবে, এটা আমরা জানি। এবং প্যারাগ্রাফটি অবশ্যই এক প্যারায় শেষ করতে হবে। দেখেছো ভাইয়া, অবশ্যই এক প্যারায় আমাদের প্যারাগ্রাফ শেষ করতে হবে। ডাবল প্যারায়, একের অধিক প্যারা কিন্তু করার কোনো সুযোগ নাই। তুমি স্টোরির ক্ষেত্রে, কম্পোজিশনও তুমি এটা করতে পারবা, কিন্তু এক্ষেত্রে সেই সুযোগটা কিন্তু আমাদের নাই। আর প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে ওয়ার্ড লিমিটেশনস উল্লেখ না থাকলে, অনেক সময় দেখা যায় উল্লেখ করে দেয় যে রাইট ডাউন আ প্যারাগ্রাফ উইদিন 150 ওয়ার্ডস, 150 শব্দের মধ্যে প্যারাগ্রাফ লিখো, বা 200 ওয়ার্ডসের মধ্যে প্যারাগ্রাফ লিখো। যদি শব্দ লিমিট বলে দেয়, তাহলে ওই লিমিট মেনটেন করে, বা জাস্ট কয়েকটা শব্দ আগে মানে কম বেশি হতে পারে, মোটামুটি ওই লিমিট মেনটেন করে তুমি প্যারাগ্রাফটা লিখবা। বুঝছো? আর যদি প্যারাগ্রাফ লিমিট বলে না দেয়, তখন তুমি নিজের মতো করে 180 শব্দ থেকে 200 ওয়ার্ডসের মধ্যে লিখবে। দেখো, না বলে, দেখো উল্লেখ না থাকলে 150 শব্দের মধ্যে প্যারাগ্রাফ
লিখা উচিত। এখানে 150 বলছে, এখানে 150 বললে আসলে তোমার শব্দটা একটু কমে যায়, মানে পেজ লিমিট একটু কমে যেতে পারে, 2 পেজ 1.5 পেজ হতে পারে অনেকের লেখার উপর ধরন করে। সো আমি তোমাদেরকে বলবো হচ্ছে যে 180 থেকে 200 ওয়ার্ডসের মধ্যে প্যারাগ্রাফটা লেখা যায় কিনা সে চেষ্টা তুমি করো। 180 থেকে 200 শব্দের মধ্যে তুমি প্যারাগ্রাফটা লেখা যায় কিনা সেই ট্রাইটা করো। আর একটা রিয়েল টেস্টের মাধ্যমে প্যারাগ্রাফের পুরো বিষয়টি ক্লিয়ার করা যাক। আমি তোমাদেরকে একটা তোমার কি বলে রিয়েল কিছু এক্সাম্পল দিয়ে বুঝাবো একটা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে। তো প্রথমত ডেঙ্গু ফিভার নিয়ে কথা বলবো, তারপরে মোটামুটি প্রাইস হাইক নিয়ে আমি তোমাদেরকে আইডিয়া দিব। আরেকটা কথা, 150 শব্দের মধ্যে প্যারাগ্রাফ উল্লেখ করলে ভালো, বাট তুমি পরীক্ষাতে 180 থেকে 200 শব্দের মধ্যে লিখলেও কোনো সমস্যা নাই, সেটাও ভালো, এটা লিখবা। আর যদি সেন্টেন্সের কথা বলি, কয়টা সেন্টেন্সে লিখবা? সো প্যারাগ্রাফ মোটামুটি তোমার হচ্ছে 18 থেকে 20টা সেন্টেন্সের মধ্যেই লিখা উচিত বা লিখলে ভালো। ওই যে 18 থেকে 20টা সেন্টেন্সের মধ্যে আমাদের সেন্টেন্স মানে প্যারাগ্রাফটা হয়ে যায়। সেন্টেন্স বলতে তোমার হচ্ছে মানে লাইন বুঝায় নাই, আমাদের সেন্টেন্স, রিয়েল সেন্টেন্স। আর মোটামুটি কত পেজ, পেজের কথাও যদি বলি, ওই যে 2.5 থেকে 3 পেজ হচ্ছে আমাদের প্যারাগ্রাফ লিখবা। কারো লেখা অনুযায়ী বেশি হতে পারে, একটু কম হতে পারে, বাট 2.5 থেকে 3 পেজের মধ্যে আমাদের প্যারাগ্রাফটা লিখে ফেলতে হবে। ক্লিয়ার ভাইয়া? সবাই আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে বেসিক জিনিস প্যারাগ্রাফ রাইটিংয়ের মূল মানে ডিসকাশন। আমরা কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে তোমার জিনিসটা বুঝতে অনেক ইজি হবে। সো কি বলছে, ডেঙ্গু ফিভার নিয়ে আমাদের প্যারাগ্রাফ আসছে। সো ডেঙ্গু ফিভারটা এক পাশে লিখবা না, টাইটেলে তুমি হচ্ছে মাঝখানে লিখবা, মাঝে। টাইটেলটা কি হবে ভাইয়া? টাইটেল হবে আমাদের হচ্ছে মাঝে, অবশ্যই মাঝে হবে। এখানে এক পাশে আমাদের দিয়েছি, বাট স্টিল তুমি মাঝে দিয়েই করবা। এখন দেখো ডেঙ্গু ফিভার, এই যে ডেঙ্গু ফিভার প্রত্যেকটা শব্দের মনে রাখবা, টাইটেলের প্রত্যেকটা শব্দের যে প্রথম যে লেটারটা আছে না ভাইয়া, টাইটেলের প্রত্যেকটা শব্দের যে প্রথম লেটারটা আছে, প্রত্যেকটা শব্দের প্রথম লেটার অবশ্যই ক্যাপিটাল লিখবা। প্রত্যেকটা শব্দের ওয়ার্ডের প্রথম যে লেটার আছে, ওই প্রথম লেটার আমাদের ক্যাপিটালে লিখবা। ঠিক আছে, ক্যাপিটাল হবে। এবং যে আর্টিকেল, জাস্ট আর্টিকেল এবং প্রেপোজিশন বাদে সবগুলো শব্দের প্রথম লেটার কি হবে? আমাদের ক্যাপিটাল হবে। শুধুমাত্র আর্টিকেল এবং যে প্রেপোজিশন আছে, আর্টিকেল এবং যে প্রেপোজিশন আছে, ওই আর্টিকেল এবং প্রেপোজিশন বাদে সব কিছু আমাদের ক্যাপিটালে লিখবো। আর্টিকেলটা স্মল লেটার হবে বা প্রেপোজিশনটাকে আমাদের নর্মাল স্মল লেটার হবে। তবে আর্টিকেল এবং প্রেপোজিশন যদি শুরুতে বসে তাহলে সেটা ক্যাপিটাল হবে, সমস্যা নাই। শুরুতে বসে তো সব কিছুই ক্যাপিটাল, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি মাঝখানে আর্টিকেল এবং প্রেপোজিশন বসে তাহলে সেটা আমাদের স্মল লেটারেই কিন্তু ইউজুয়ালি লিখবো। কিন্তু অন্যান্য যতগুলো শব্দ শুরুতে বসুক, মাঝে বসুক বা পরে বসুক, ডেফিনেটলি ক্যাপিটালে লিখতে হবে। ঠিক আছে ভাইয়া? ওকে, আশা করি বুঝতে পারছি আমরা সবাই। সো ডেঙ্গু ফিভার, দেখো কি বলছে ডেঙ্গু ফিভার। সবার আগে টপিক সেন্টেন্স বলতে হবে। হোয়াট ইজ টপিক সেন্টেন্স? দেখো, ডেঙ্গু ফিভার ইজ আ ফেইডাল ডিজিজ। ফেইডাল বলতে বুঝে মারাত্মক একটা রোগ। নাও, ফেইডাল ডিজিজ নাও, এটা একটা খুবই ভয়ঙ্কর একটা রোগ। ইট ইজ আ মসকিউটো বর্ন ভাইরাল ইনফেকশন কজড বাই ডেঙ্গু ভাইরাস। তো দেখো, এটা সংজ্ঞা দিয়েছি না ভাইয়া, এটা কি ধরনের রোগ? টপিকটা কি আমি পরিচয় করিয়ে দিলাম, এটাকে বলা হয় টপিক সেন্টেন্স। সো দেখো, ফেইডাল ডিজিজ অ্যান্ড ইট ইজ আ মসকিউটো বর্ন ভাইরাল ইনফেকশন। তোমার হচ্ছে কি মসকিউটো, মশার মাধ্যমে একটা মানে ভাইরাল একটা ইনফেকশন, এইটা কজড বাই ডেঙ্গু ভাইরাস, এবং ডেঙ্গু ভাইরাসের মাধ্যমেই এই ডেঙ্গু জ্বরটা আসে। মানে তুমি এডিস মশা যেগুলো আছে, ওই প্রত্যেকটা এডিস কি সবগুলো এডিস মশার মাধ্যমে, মশা কামড় দিলে কিন্তু আমাদের ডেঙ্গু জ্বর হয় না। কিছু কিছু মশা আছে যেগুলোর মধ্যে তোমার হচ্ছে ডেঙ্গু ভাইরাস আছে, ওই মশাগুলোই কামড় দিলে তোমার হচ্ছে ডেঙ্গু ভাইরাস তোমার শরীরে যায়, তখন তোমার ডেঙ্গু জ্বরটা হয়। আবার সাপোজ তোমার ডেঙ্গু জ্বর হয়েছে, এখন একটা মশা তোমার রক্ত খাইছে, তো মশা যখন রক্ত খাবে, ওই মশার মধ্যে যদি ডেঙ্গু ভাইরাস নাও থাকে, তোমার রক্ত থেকে ওই মশার গায়ে ডেঙ্গু ভাইরাস চলে যায়। সো ওই মশা যদি আরেকজনকে কামড় দেয়, তখন তারও কিন্তু ডেঙ্গু জ্বর হবে। তো এটা কিন্তু একটা তোমার মানে মশাবাহিত রোগ। এমনিতে কিন্তু পাশাপাশি বসলে ডেঙ্গু জ্বরটা হবে না ডেফিনেটলি, কিন্তু ওই মশা যদি একবার ডেঙ্গু রোগীকে কামড় দেয়, রক্ত খায়, এবং সে যদি আবার তোমাকে কামড় দেয়, তখন তার দেহ থেকে তোমার দেহে ভাইরাসটা চলে আসবে, তখন তোমার ডেঙ্গু জ্বর হবে। তো এটা তোমার ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে এই রোগটা ছড়ায়। টপিকটা ক্লিয়ার হলাম। ডেঙ্গু ভাইরাস ইজ স্প্রেড অ্যামাং আস ফ্রম সাম এডিস মসকিউটোস। সো ডেঙ্গু ভাইরাস আমাদের মধ্যে ছড়ায়
এডিস মশার মাধ্যমে। দিস মসকিউটোস থ্রাইভ ইন এরিয়াজ উইথ স্ট্যান্ডিং ওয়াটার ইনক্লুডিং ওয়াটার ট্যাঙ্ক। সো এই মশাগুলো তোমার হচ্ছে জন্মায়, থ্রাইভ ইন এরিয়াজ, এমন এমন এরিয়ায় তোমার হচ্ছে জন্মায়, কোথায়? উইথ স্ট্যান্ডিং ওয়াটার, তোমার হচ্ছে মানে জমাটবদ্ধ পানির মধ্যে এটা জন্মে, ইনক্লুডিং ওয়াটার ট্যাঙ্কস, কন্টেইনার্স অ্যান্ড ওল্ড টায়ার্স। কন্টেইনার্স এবং তোমার ওল্ড টায়ার্সের মধ্যে জমে থাকা পানির মধ্যে এটা ছড়ায়। জেনারেলি দে বাইট ইন ডে টাইম, সাধারণত তারা কবে কামড় দেয়? ডে টাইমে তোমার হচ্ছে কামড় দেয়। সিন্স ওয়ার্ল্ড ওয়ার টু ডেঙ্গু হ্যাজ বিকাম আ কজ অফ কনসার্ন। ওয়ার্ল্ড ওয়ার টু এর মধ্যে ডেঙ্গু হ্যাজ বিকাম আ কজ অফ কনসার্ন, এটা তোমার কনসার্নে পরিণত হয়েছে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা একটা ঝামেলায়, খুব টেনশনের, উদ্বিগ্নতার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দো ইট ইজ আ সিম্পল ফিভার, ইট হ্যাজ টেকেন আ সিরিয়াস টার্ন দিস ইয়ার। বলছে এটা যদিও নর্মাল রোগ, কিন্তু এটা বর্তমানে বাংলাদেশে কিন্তু ভয়ঙ্কর লেভেলে চলে গেছে। বিদেশের ক্ষেত্রে দেখা যায় যে মশা অত বেশি পানি, মানে জমে থাকা পানি থাকে না, এত বেশি মশাও জন্মায় না, ডেঙ্গু জ্বরও হয় না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু প্রচুর, বাংলাদেশ এই উপমহাদেশে প্রচুর নোংরা থাকে, তখন তোমার হচ্ছে এই নোংরা জিনিসগুলোর মধ্যে মশা জন্মায়, পানির মধ্যে মশা জন্মায়, আমাদের ডেঙ্গু জ্বরটা বেশি হয়। সেই জন্য বলেছে যে যদিও বাংলাদেশের ক্ষেত্রে এটা কেসটা ভিন্ন, সো ইট হ্যাজ টেকেন আ সিরিয়াস টার্ন দিস ইয়ার। এবছর খুব ভয়ঙ্কর লেভেলে চলে গেছে, স্পেশালি ইন বাংলাদেশের মধ্যে। সামটাইমস ইট কজেস ডেথ, মাঝে মধ্যে এটাকে মৃত্যুও ঘটায়। সো পাবলিক অ্যাওয়ারনেস অ্যালং উইথ দ্য গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ইজ ম্যান্ডেটরি টু প্রিভেন্ট দিস ট্রপিক্যাল ডিজিজেস। সো বলতে দেখো লাস্টে কি বলছি ভাইয়া, এই যে যা তুমি বলতেছো, যা তুমি লিখতেছো, তার সব কিছুর একটা সুন্দর আইডিয়া এই লাস্টের পার্টে গিয়ে তোমাকে বলতে হবে। দ্যাট ইজ কল্ড কনক্লুডিং। এই যে আমি যা লিখলাম, এখান থেকে যা লিখলাম, সবই আমাদের সাপোর্টিং সেন্টেন্স লিখলাম, সবই আমাদের কি সাপোর্টিং সেন্টেন্সেস লিখলাম। আর এই যে লাস্টের যে বাক্যটা, দ্যাট ইজ কল্ড কনক্লুশন। দেখো কি ভাইয়া, সো পাবলিক অ্যাওয়ারনেস, পুরো জিনিসটা তুমি বললা, লাস্টে তুমি সুন্দর একটা, মানে কি বলে এটাকে, সেন্টেন্স দিয়ে শেষ করে দিলেই আমাদের কমপ্লিটেড। সো পাবলিক অ্যাওয়ারনেস অ্যালং উইথ দ্য গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস। সো গভর্নমেন্ট অ্যাক্টিভিটিসের মাধ্যমে, অ্যালং উইথ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ইজ ম্যান্ডেটরি টু প্রিভেন্ট দিস ট্রপিক্যাল ডিজিজ। এই ট্রপিক্যাল ডিজিজ মানে প্রিভেন্ট করার জন্য এটা কি অনেক বেশি ম্যান্ডেটরি। সো ডেঙ্গু ফিভারটা অনেক বেশি কি আমাদের হচ্ছে প্রিভেন্ট করাটা ম্যান্ডেটরি। সো এটা আমাদের কনক্লুডিং সেন্টেন্স। সবাই আশা করি দারুণভাবে বুঝতে পেরেছি কীভাবে প্যারাগ্রাফটা আমাদের লিখতে হবে। দেন দেখো আমি এটা প্রাইস হাইক দিয়ে তোমাদের কিছু একটা প্যারাগ্রাফ তোমাদেরকে দেখাই। সো এটা আমাদের মাঝখানে আছে, পিটা বড় হাতের হবে, হাইকের এইচটাও কি বড় হাতের হবে। আচ্ছা, আমাদের প্রাইস হাইক বলতে কি বুঝে সবার আগে এটা বলতে হবে। সো দেখো প্রাইস হাইক রেফার্স মানে বুঝায় টু দ্য কন্টিনিউয়াস অ্যান্ড আনএক্সপেক্টেড রাইস ইন দ্য প্রাইস অফ ডেইলি এসেনশিয়ালস সাচ অ্যাজ রাইস, পালসেস, ভেজিটেবলস, মেডিসিনস, ফিউয়েল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ফেয়ার্স। মানে আমাদের যে দৈনন্দিন জিনিসগুলোর প্রয়োজন, ভাত প্রয়োজন, শাকসবজির প্রয়োজন, মেডিসিনের প্রয়োজন, তেলের প্রয়োজন, এই যে এখন তেলের যে সংকট চলতেছে, মাই গুডনেস, ভয়ঙ্কর অবস্থা। তাহলে এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ডেইলি এসেনশিয়ালস বলতে বোঝায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য। আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো রয়েছে সেগুলোর দাম বেড়ে যাওয়াকে বেসিক্যালি বলা হয় প্রাইস হাইক, সেগুলোকে বলা হয় কি প্রাইস হাইক। তো শুরুতে আমি কি দিয়ে দিলাম, আমাদের টপিক সেন্টেন্স আমরা দিয়ে দিলাম, টপিক সেন্টেন্স ক্লোজ, টপিক সেন্টেন্স ডান। তাহলে টপিকটা আমাদের ক্লিয়ার। এরপর আমি যা বলবো দ্যাট ইজ ডেসক্রিপশন অর ডিটেইলস, আমি ব্যাখ্যা করবো। এখন দেখো ট্রান্সপোর্টেশন ফেয়ার্স মানে ভাড়া বৃদ্ধি পাইলেও কি আমাদের হচ্ছে মানে এটা প্রাইস হাইক। নাউএডেজ ইট হ্যাজ বিকাম আ সিভিয়ার ইস্যু ইন বাংলাদেশ অ্যান্ড মেনি আদার ডেভেলপিং কান্ট্রিজ। এবং অনেক ডেভেলপিং কান্ট্রিজগুলোতে তোমার কি এই প্রাইস হাইকটা বর্তমানে খুবই ভয়ঙ্কর একটা বিষয়, এবং এটা কিন্তু বর্তমানে আমাদের এই পুরো সিচুয়েশনের উপর বেস করে কিন্তু পরীক্ষাতে আসতেও পারে। মেনি আদার ডেভেলপিং কান্ট্রিজ, এবং ডেভেলপিং বলতে বোঝায় উন্নয়নশীল, বিভিন্ন উন্নয়নশীল দেশগুলোতে তোমার এটা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। দিস প্রবলেম পার্টিকুলারলি এফেক্টস দ্য পুয়ার, মানে এই সমস্যাটা বিশেষ করে আলাদা করে গরিব মানুষদের জন্য কিন্তু ভয়ঙ্কর একটা প্রবলেম, বেশি প্রবলেম। মানে যাদের ইনকাম অনেক বেশি, হ্যাঁ তাদের প্রবলেম নয়, কিন্তু আমার মতো যারা গরিব আছে তাদের জন্য কিন্তু মারাত্মক লেভেলের প্রবলেম। ফিক্সড ইনকাম পিপল, যাদের ইনকাম ফিক্সড, বাড়বেও না কমবেও না, কমলে তো আরও বিপদ, কিন্তু বাড়ার কোনো সুযোগ নাই। তার দাম, আমার বেতন বাড়তেছে না, আমার দাম বাড়লে আমি চলতে কষ্ট হবে না। তাহলে ফিক্সড ইনকাম পিপলদের জন্য এটা অত্যন্ত ভয়ঙ্কর। অ্যান্ড স্টুডেন্টস বিকজ দেয়ার লিমিটেড ইনকামস ক্যান নট মিট দেয়ার ডেইলি নিডস, এবং শিক্ষার্থীদের জন্য এটা খুব ভয়ঙ্কর। বিকজ
তোমাকে 10 টাকা দিচ্ছে কিন্তু তুমি খেতে পারছো না কিছুই, বা 30 টাকা দিচ্ছে তুমি কিন্তু কিছুই খেতে পারছো না। তাহলে ফিক্সড ইনকাম পিপল অ্যান্ড স্টুডেন্টস বিকজ দে আর লিমিটেড ইনকাম, তাদের কি রয়েছে, তাদের লিমিটেড একটা ইনকাম তাদের আছে, ক্যান নট মিট দেয়ার ডেইলি নিডস, তারা তাদের প্রতিদিনের নিডস ফিল আপ করতে পারছে না। হোয়েন এক্সপেন্সেস ইনক্রিজ, যখন তোমার হচ্ছে দামটা বাড়তেছে, দেয়ার আর সেভারাল কজেস অফ প্রাইস হাইক ইনক্লুডিং ন্যাচারাল ডিজাস্টার্স, তোমার কি ন্যাচারাল ডিজাস্টার্স এখানে থাকে, লাইক ফ্লাডস, বন্যা, কজিং ক্রপ ড্যামেজেস, তোমার হচ্ছে কি মানে তোমার কি বলে এটা, তোমার যখন ক্রপসের ড্যামেজ হয়, শস্য দানা তোমার নষ্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু প্রাইস একটা অনেক বেড়ে যায়। সো ইনক্লুডিং ন্যাচারাল ডিজাস্টার্স, অনেক ন্যাচারাল ডিজাস্টার্স কিন্তু এখানে হয়, ফ্লাডস বন্যা হয়, কজিং ক্রপ ড্যামেজ হয়, হ্যাঁ, ডিসঅনেস্ট ট্রেডার্স, অনেক তোমার হচ্ছে কি বলে অসৎ যে ব্যবসায়ীরা আছে, অসৎ ব্যবসায়ীরা কি করে, ক্রিয়েটিং আর্টিফিশিয়াল ক্রাইসিস, তারা আর্টিফিশিয়াল ক্রাইসিস তোমার তৈরি করে, বাই হোর্ডিং গুডস, হোর্ডিং বলতে তোমার হচ্ছে ওই যে কৃত্রিম মানে মজুত করার মাধ্যমে গুডস মজুত করে তারা এই প্রবলেমটা ক্রিয়েট করে। ইনক্রিজ ইন ট্রান্সপোর্টেশন তোমার এটা কি বৃদ্ধি পায়, ইনক্রিজ ইন ট্রান্সপোর্টেশন অ্যান্ড প্রোডাকশন কস্ট, এবং তোমার কি প্রোডাকশন কস্টও কি বৃদ্ধি করে এটা, তোমার নানান ইনক্রিজ ইন ট্রান্সপোর্টেশন অ্যান্ড প্রোডাকশন কস্ট বেড়ে গেলে দামটা কি অনেক বেড়ে যায়। সো নানান প্রবলেমের কারণে কি এই প্রাইস হাইকটা কিন্তু বাড়তে পারে, কিছু লিগ্যাল কারণ থাকতে পারে, কিছু ইলিগ্যাল কারণও কি এই প্রাইস হাইক বৃদ্ধির ক্ষেত্রে থাকে। অ্যান্ড করাপশন ইন দ্য মার্কেট সিস্টেম, এবং মার্কেট সিস্টেমে তোমার কি করাপশন দেখা দিলেও সমস্যা হয়। সামটাইমস ইন্টারন্যাশনাল প্রাইস ফ্লাকচুয়েশনস অ্যান্ড পলিটিক্যাল ইনস্টেবিলিটি, মানে তোমার এই যে আন্তর্জাতিকভাবে যে প্রবলেমগুলো হয়, সামটাইমস ইন্টারন্যাশনাল প্রাইস ফ্লাকচুয়েশনস, দাম যে ঊর্ধ্বমুখী, মানে ফ্লাকচুয়েট বলতে কি বোঝায়, উঠানামা করা, ফ্লাকচুয়েট মানে উঠানামা করা। সো আন্তর্জাতিক যে দাম, ওই আন্তর্জাতিক দামটা যখন উঠানামা করবে তখন কিন্তু আমাদের প্রাইস হাইকের প্রবলেমটা তৈরি হবে। অ্যান্ড পলিটিক্যাল ইনস্টেবিলিটি বলতে বোঝায় রাজনৈতিক যে অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও কি আমাদের দামটা অনেক সময় বেড়ে যায়। ইম্প্যাক্ট লোকাল মার্কেটস, এগুলো কি তোমার এরিয়ার যে মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলোকে তোমার হচ্ছে ইম্প্যাক্ট ফেলে, অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। দ্য কনসিকুয়েন্সেস অফ প্রাইস হাইক আর সিভিয়ার, অনেক মারাত্মক, প্রাইস হাইকের ফলাফলটা কিন্তু অনেক মারাত্মক। পিপল ক্যান নট অ্যাফোর্ড নিউট্রিশাস ফুড, মানে মানুষ আসলে নিউট্রিশাস ফুড, পুষ্টিকর খাবার কিন্তু মানুষ কি করতে পারে না, অ্যাফোর্ড করতে পারে না। অর প্রপার হেলথ কেয়ার, ঠিকমতো কি হেলথ কেয়ার মানুষ কি অ্যাফোর্ড করতে পারে না। স্টুডেন্টস অফেন হ্যাভ টু লিভ দেয়ার স্টাডিজ অ্যাজ ফ্যামিলিজ প্রায়োরিটাইজ সার্ভাইভাল, এবং কিছু কিছু শিক্ষার্থীরা যখন তোমার দেখা যায় যে না তাদের পড়াশোনার খরচ পরিবার চালাতে পারছে না, তখন পরিবার শিক্ষার্থীদের পড়াশোনাই বন্ধ করে দেয়। তো দেখা যায় যে অফেন লিভ দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনা কি করতে হয়, পড়াশোনা বন্ধ করে দিতে হয়, ত্যাগ করতে হয়। কতটা ভয়ঙ্কর হতে পারে দেখো প্রাইস হাইকের ইফেক্টগুলো, প্রভাবগুলো। অ্যাজ ফ্যামিলিজ প্রায়োরিটাইজ সার্ভাইভাল, মানে আগে ফ্যামিলি তো বাঁচতে হবে, আগে বাঁচবো পরে না পড়াশোনা, তাহলে বেসিক্যালি এখানে সার্ভাইভালের কথা ইন্ডিকেট করেছে। দিস ওয়াইডেন্স সোশ্যাল গ্যাপস, এটা কি মানুষের সামাজিক গ্যাপসটাকে বৃদ্ধি করে, সোশ্যাল গ্যাপ, ধনীরা ধনীই হয়, গরিবরা কি গরিবের দিকেই হতে থাকে। অ্যান্ড রেজাল্টস ইন ইনক্রিজিং ফ্রাস্ট্রেশন, মানুষের মধ্যে হতাশা বৃদ্ধি পায়। অ্যান্ড ক্রাইম রেটস, মানুষের মধ্যে চুরি বাটপারি হাইজ্যাকিং, মানুষ যদি আর্থিক অবস্থা খারাপ থাকে তখন চুরি বাটপারি এগুলো বেড়ে যায় না, তো এগুলো কিন্তু বেড়ে যায়। প্রাইস হাইক ডাজ ব্যাডলি হ্যাম্পার্স সোশ্যাল স্ট্যাবিলিটি, সামাজিক যে তোমার কি বলে স্ট্যাবিলিটি রয়েছে এটাকে খুব ভয়ঙ্করভাবে, স্থিরতাকে ভয়ঙ্করভাবে মানে প্রভাবিত করে, অস্থিরতা বৃদ্ধি পায় অনেক বেশি। আচ্ছা, ইনক্রিজিং ফাইন, কোথায় ছিলাম, সোশ্যাল স্টেবিলিটি অ্যান্ড ইকোনমিক গ্রোথ, এবং ইকোনমিক গ্রোথও কি তোমার হচ্ছে বৃদ্ধি, এটা তোমার কি বলে মানে প্রভাবিত করে। টু কন্ট্রোল ইট, এটাকে কন্ট্রোল করার জন্য দ্য গভর্নমেন্ট শুড এনশিওর আই স্মুথ সাপ্লাই অফ এসেনশিয়ালস, গভর্নমেন্টের উচিত কি উচিত, শুড এনশিওর নিশ্চিত করা উচিত, কি নিশ্চিত করবে তারা, এই স্মুথ সাপ্লাই অফ এসেনশিয়ালস, এটা এসেনশিয়ালস মানে তোমার হচ্ছে কি প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে, নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে অবশ্যই আমাদেরকে একটা স্মুথ সাপ্লাই যেন মেনটেন হয়, এটা গভর্নমেন্টের নিশ্চিত করা উচিত। এখন তেলের সংকট চলতেছে খুব বেশি, তাহলে তেল যেন ঠিকঠাক মতো করে মানুষ বেসিক জিনিস নেই, এটা অনেক মানুষদের জন্যে বাইক চলবে না, তার যাতায়াত বন্ধ হয়ে যাচ্ছে, অনেক সমস্যা কিন্তু হচ্ছে। তাহলে এই জিনিসগুলো যেগুলো খুবই দরকার এগুলো যদি স্মুথলি সাপ্লাইড হয় গভর্নমেন্টের এটা অবশ্যই এনশিওর করা উচিত। অ্যান্ড টেক স্ট্রিক্ট অ্যাকশন অ্যাগেনস্ট করাপ্ট ট্রেডার্স, এবং অবশ্যই স্ট্রিক্ট অ্যাকশন কিন্তু আমাদের এখান থেকে নেওয়া উচিত, খুবই স্ট্রিক্টলি অ্যাকশনগুলো নেওয়া উচিত। রিডিউস আননেসেসারি ট্যাক্সেস, আননেসেসারি যে ট্যাক্সেসগুলো রয়েছে, অপ্রয়োজনীয় যে ট্যাক্সেসগুলো আছে গভর্নমেন্ট যেটা নেয় মানুষের কাছ থেকে, লোকাল মিউনিসিপ্যালিটি যে পৌরসভা
কর্তৃপক্ষরা নেয় সেটাকে অবশ্যই কমানো উচিত। অ্যান্ড সাবসিডাইজ ইম্পর্টেন্ট গুড, এবং তোমার ভর্তুকি দেওয়া উচিত গভর্নমেন্টের গরিব এলাকাগুলোতে, স্কুলগুলোতে, যেন তোমার মানুষ আসতে পারে, খেয়ে পড়ে বাঁচতে পারে। এবং এই দোকানে তোমার ওই যে কি বলে এটাকে, ট্রাকে ট্রাকে যে গভর্নমেন্টের পণ্যগুলো দেয় না, টিসিবির পণ্য দেয় না ভাইয়া, ওগুলো গভর্নমেন্টের ডেফিনেটলি চালিয়ে যাওয়া উচিত এই সময়ে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস টু ডিসকারেজ হোর্ডিং প্র্যাকটিসেস আর অলসো এসেনশিয়ালস। সো অ্যাওয়ার্ডিং ক্যাম্পেইন তোমার হচ্ছে যে এই যে পণ্য মজুত করে রাখা, কৃত্রিম সংকট তৈরি করা, সো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা অবশ্যই কী করা উচিত, ডেফিনেটলি আমাদের তোমার ওই চালানো উচিত, যেন মানুষ পণ্য মজুত না করে কৃত্রিম অবস্থা তৈরি না করে এটা আমাদের অবশ্যই চিন্তাভাবনা করা উচিত। হোর্ডিং প্র্যাকটিসেস আর অলসো এসেনশিয়াল। সো প্রাইস হাইক এফেক্টস অল সেকশনস অফ সোসাইটি ডিরেক্টলি। সমাজের সমস্ত সেকশনকে তোমার প্রাইস হাইক প্রভাবিত করে, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি তোমার হচ্ছে প্রভাবিত করে। সো ম্যানেজিং ইট শুড বি আ প্রায়োরিটি। সো এটাকে তোমার ম্যানেজ করাটাকে একটা প্রায়োরিটির মধ্যে পড়ে, সেটাকে ম্যানেজ করতে হবে, ডেফিনেটলি একটা প্রায়োরিটির মধ্যে কিন্তু পড়তে হবে। কন্ট্রোলিং প্রাইস হাইক উইল এনশিওর আ ব্যালেন্সড লাইফ, বেটার এডুকেশনাল অপরচুনিটিজ অ্যান্ড পিসফুল সোসাইটি হোয়ার এভরিওয়ান গেটস দেয়ার বেসিক নিডস মিট অ্যান্ড রিজনেবল কস্ট। তো বলছে যে প্রাইস হাইক যদি এনশিওর করা যায় তাহলে এটাকে তো কমানো যায়, মেনটেন করে এটা কন্ট্রোলের মধ্যে রাখা যায়, তাহলে পুরো সমাজটা শান্তিপূর্ণ সমাজ হবে। হোয়ার এভরিওয়ান গেটস দেয়ার বেসিক নিডস মেট অ্যাট রিজনেবল কস্ট। রিজনেবল কস্টে এটা বেসিকটা কী করতে পারবে, মিট করতে পারবে। সো দ্যাটস দ্য দেখো লাস্টে কিন্তু সুন্দর একটা ইন্ডিং দিয়েছে না ভাইয়া, এই সুন্দর ইন্ডিংটা বেসিকলি হচ্ছে আমাদের কি প্যারাগ্রাফের কনক্লুডিং সেন্টেন্স। এইটা হচ্ছে বেসিক্যালি কনক্লুডিং সেন্টেন্সের মধ্যে যায়। সো উই হ্যাভ লার্নড হাউ টু রাইট ডাউন আ প্যারাগ্রাফ প্রপারলি, উই হ্যাভ লার্নড about topic sentence, about concluding sentence and also supporting sentences. আশা করি তোমরা যদি এই জিনিসটা মেনটেন করে লিখতে পারো অনেক সুন্দর মার্কস পরীক্ষাতে আসবে, ঠিক আছে? আর কাটাকাটি বেশি করো না, গ্রামাটিক্যাল মিস্টেক বিশেষ করে ভার্বের যে মিস্টেকগুলো এটার জন্য একদমই না হয়। আমি তোমাদেরকে কিছু সাজেশনস দিয়ে দিই, এটা ফলো করে যাবা, তোমার তাহলে পরীক্ষাতে ইনশাল্লাহ অনেক ভালো হবে, অনেক ভালো হবে। সেটা হচ্ছে দেখো এই যে ট্রাফিক জ্যাম তুমি একটু কষ্ট করে পড়ে যাবা, এনভায়রনমেন্টাল পলিউশন এটা পড়ে যাওয়া, আওয়ার স্কুল ম্যাগাজিন, সবগুলো ইম্পর্টেন্ট, কোনোটা কিন্তু বাদ দেওয়া যাবে না, কোনোটা কিন্তু বাদ দেওয়ার সুযোগ নাই, সবগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আওয়ার স্কুল ম্যাগাজিন, আওয়ার স্কুল লাইব্রেরি, ট্রি প্ল্যান্টেশন, এ রেইনি ডে, এ বুক ফেয়ার, উইন্টার মর্নিং, ডিফরেস্টেশন, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোনস অ্যান্ড ফেসবুক, এটা কিন্তু এগুলো আসার চান্স কিন্তু অনেক বেশি। টু অ্যাভয়েড রিস্ক, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মাস্ট, এগুলো তো পড়বাই, এগুলোও পড়বা, একদম ঠোঁটস্থ করে যাবে এই স্লাইডটার যতগুলো প্যারাগ্রাফ আছে একদম ঠোঁটস্থ করে যাবা। দেন আমি তোমাদেরকে অ্যাটলিস্ট 3 থেকে 4 বার এগুলো পড়ে যাও, রিডিং পড়ে যাও, যাতে বাই চান্স, সাবধানের মার নাই, যদি বাই চান্স কোনো জিনিস আসে তাহলে এটা এখান থেকে যেন লিখে আসতে পারো। ওকে, এগুলোই মেনলি এখান থেকে ইনশাল্লাহ চলে আসবে। এই যে কতগুলো দিলাম এখানে, 8টা এবং 3টা 11টা, এর মধ্যে ইনশাল্লাহ কমন চলে আসবে। বাট কোনোভাবে যদি বলে না সাবধানের মার নাই, টু অ্যাভয়েড রিস্ক, এড়ানোর জন্য বিপদের বন্ধু, সেগুলো হচ্ছে আমাদের বিপদের বন্ধু আর কি। রিক্সা পোলার, টি স্টল, স্ট্রিট হকার, ড্রাগ অ্যাডিকশন, বাস স্ট্যান্ড, ভিলেজ ফেয়ার, ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস, ঠিক আছে? আর এখানে আমি আরও একটা প্যারাগ্রাফ তোমাদেরকে অ্যাড করি, সেটা হচ্ছে প্রাইস হাইক। আমি প্রাইস হাইকটা তোমার এখানে একটু অ্যাড করে দিই। এই 12টা প্যারাগ্রাফ তুমি কষ্ট করে পড়ে যাবা ভাইয়া, কষ্ট করে পড়ে যাবা। সেটা একটু প্রাইস হাইক, এটা একটু পড়ে যাবা ভাইয়া, একটু পড়ে যেতে হবে এটা, হ্যাঁ, প্রাইস একটা একটু কষ্ট করে পড়ে যাবে। সো এই যে 12টা প্যারাগ্রাফ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, দেন আমাদের এগুলো পড়ে যেতে হবে। এনিওয়ে, সো এরপর আমরা চলে যাচ্ছে ইমেল রাইটিংয়ে, কীভাবে আমাদেরকে ইমেল লিখে ইমেলে পরিপূর্ণ নাম্বার আনতে পারি আমরা, তার কিছু টেকনিক তোমাদেরকে বলে দিবে এখন। চলো, সো ইমেল, দেখো ইমেল হচ্ছে, ইমেল মিনস ইলেকট্রনিক মেল। সো চিঠি লেখার একটি আধুনিক ধরনের নাম হচ্ছে ইমেল। চিঠি লিখতে গেলে একটি কলম ও একটি সাদা পাতা প্রয়োজন, একটি কলম দরকার, একটা সাদা পাতা আমাদের দরকার। অন্যদিকে ইমেইলের জন্য কি দরকার, ইন্টারনেট কানেকশন সহ একটি কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল জাতীয় অন্য কোনো মডার্ন ডিভাইস দরকার। সো আমরা লেটার লিখি হচ্ছে খাতা কলমে, ইউজুয়াল যে লেটার, কিন্তু ইমেলটা বেসিক্যালি আমরা হচ্ছে কম্পিউটার বেসড ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে আমরা এগুলো লিখি। আচ্ছা, সো ইমেল রাইটিং, এটা আদর্শ ইমেল লিখতে গেলে তোমাকে 5টা বেসিক ধাপ মেনটেন করতে হবে। আদর্শ ইমেল লিখতে গেলে এই 5টা বেসিক ধাপ আমাদেরকে মেনটেন করতে হয়। সেটা কি কি ভাইয়া, সেটা কি কি আছে আমাদের আদর্শ ইমেল লেখার 5টা ধাপ কি কি? দেখো, 2 দিয়ে, সবার আগে 1 নম্বরটা দেখো, 2 দিয়ে প্রাপকের ঠিকানা লিখতে হবে, তবে তা অবশ্যই জিমেল বা ইয়াহু এই ধরনের অ্যাড্রেস হতে হবে।
এই ধরনের অ্যাড্রেস হতে হবে। তো সবার আগে আমি কি লিখবো, টু লিখবো। তোমার ফ্রম, অনেক ইমেল তোমার আমরা ফ্রম দিয়ে শুরু করি, ফ্রম লেখার দরকার নাই। আবার অনেকগুলো ইমেলে আমরা সেন্ড, টাইম দেই, সেন্ড কখন সেন্ড করছি টাইমটা দেই, ডেট দেই, এই টাইমের জিনিসটাকে উল্লেখ করার দরকার নাই। তার মানে তুমি হচ্ছে ইমেল লিখতে গেলে টু লেখার দরকার, টু লিখবা, ফ্রম লেখার দরকার নাই, তুমি যে লিখতেছো লেখার দরকার নাই। বিকজ ফ্রম এটা কম্পিউটার বা ল্যাপটপে বাই ডিফল্ট উল্লেখ করাই থাকে, তুমি কোন আইডি থেকে ইমেলটা পাঠাচ্ছ ওটা বাই ডিফল্ট এমনিতেই অটোমেটিকলি উল্লেখ করা থাকে। সো আর এটা লেখার কোনো প্রয়োজন নাই। তুমি টু থেকে শুরু করবা এবং সেন্ড, টাইমটাও লেখার দরকার নেই, বিকজ টাইমটাও কম্পিউটারে দেখা যায় যে কখন তোমার সেন্ড করছো। সো টাইমটা উল্লেখ করার দরকার নেই, ফ্রম উল্লেখ করার দরকার নেই, তুমি ডিরেক্টলি কি লিখবা, তুমি টু দিবা। টু দিয়ে যার কাছে তুমি ইমেলটা পাঠাচ্ছ তার অ্যাড্রেস লিখবা। অবশ্যই কি হতে হবে, সেটা জিমেইল বা ইয়াহু এই ধরনের অ্যাড্রেস কিন্তু হতে হবে, বিকজ বর্তমানে জিমেইল বা ইয়াহুই চলতেছে, বিশেষ করে জিমেইলই বর্তমানে সবাই ইউজ করছে, এটা ব্যবহার করবা। আর আমাদের এই যে অ্যাড্রেস, অনেকে ভুল করে, এই অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস সবসময় স্মল লেটারে হতে হয়, কিন্তু ইমেল অ্যাড্রেস সবসময় আমাদের স্মল লেটার কিন্তু হতে হয়, অবশ্যই স্মল লেটারে লিখবা, ক্যাপিটাল লেটারে কিন্তু ইমেল লেখার কোনো সুযোগ আমাদের নাই। সবসময় আমাদের স্মল লেটারেই ইমেল লিখতে হবে। আর সাবজেক্ট দিয়ে শর্টকাটে যে ইমেল লিখছি তা উল্লেখ করতে হবে। শর্টকাট বলতে তোমার অত বেশি ডিটেলস লেখার দরকার নাই, যে রাইটিং ডাউন অ্যান ইমেল টু মাই ফ্রেন্ডস অ্যাবাউট, এইটা না, জাস্ট লিখতে পারো তুমি মনে করো ইমেল লিখছো কি সম্পর্কে, মনে করো যে ফর একটা বুক, বরোড বুকস, তাহলে ইমেল লিখবা যে রিকোয়েস্টিং ফর দ্য বরোড বুকস, দ্যাটস ইট, শেষ। ঠিক আছে, তো জাস্ট সিম্পলি সাবজেক্টটা যত ছোট করে ইমেলে রাখা যায় সুন্দর, বানান ভুল টুল আবার করো না, কিন্তু এটা বেটার, তাহলে এটা করবো আমরা। এরপরে দেখো সম্বোধনমূলক শব্দ, স্যালুটেশন, সম্বোধনমূলক শব্দ বা স্যালুটেশন টু দ্য রিসিভারকে লক্ষ্য করে উল্লেখ করতে হবে। যেমন দেখেছি ডিয়ার মামুন, ডিয়ার মম, উল্লেখ করি না আমরা, এগুলো উল্লেখ করি। সো সম্বোধনমূলক শব্দ এগুলো আমরা কি ব্যবহার করব, স্যালুটেশনটা অবশ্যই দিব। প্রথমত টু দিব, তারপরে সাবজেক্ট দিব, তারপরে হচ্ছে ডিয়ার ম্যাম, ডিয়ার ফ্রেন্ড, যাই বলে না কেন, ডিয়ার মামুন, ওই নামটা দিয়ে সম্বোধন করে ইমেল লেখা শুরু করে দিব। 3 নাম্বারটা গেল। 4 নাম্বারে দেখো মূল লেখাটি লেটারের মতো করে লিখতে হবে, তবে ইমেলকে লেটারের তুলনায় ছোট করে লিখতে হবে। মানে তুমি মেনলি লেটারের মতো করে লিখবা। লেটার আমরা কীভাবে লিখি, যে হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, হ্যাঁ ওভাবেই তো লিখে, ইমেলটা তুমি সেভাবে শুরু করবা, হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। সো ইমেলের মতো করে তুমি, লেটারের মতো করে তুমি শুরু করবা, মূলত জিনিসটা লেটারের মতো করেই হবে, কিন্তু এটাকে তোমার হচ্ছে অত ব্রড ডিটেলসে লেখার প্রয়োজন নাই। ইমেলে জাস্ট তুমি মূল কথাগুলো লিখবা। লেটার যখন অনেক বড় হয়, ইমেলে তো বড় করার প্রয়োজন আমাদের নাই। আর পরিশেষে নেম অফ দ্য সেন্ডার লিখতে হবে, প্রেরকের নাম। ওই যে বলে না, ইউর লাভিং ফ্রেন্ডস করিম, ইউর লাভিং ফ্রেন্ডস ফাহাদ, ওই জিনিসটা তুমি এখানে উল্লেখ করবা। আর একাডেমিক পরীক্ষাতে ইমেল যেভাবে লেখা যেতে পারে, সো এই জিনিসগুলো মেনটেন করে যা, অবশ্যই এটা দেখবা যে ইমেল অ্যাড্রেস কখনোই ক্যাপিটাল হবে না। fahad@gmail.com লিখতেছো, কিন্তু ফাহাদের অ্যাপটা যদি বড় হাতের দাও ইমেল কিন্তু যায় না, এটা ভুল অ্যাড্রেস, বড় হাতের অ্যাড্রেস হয় না। সো এটা তোমার হচ্ছে ছোট হাতে লিখতে হবে ফাহাদ। এনিওয়ে, তো দেখো ফ্রম, এখানে ফ্রম দিয়ে দেখাইছে, কিন্তু ফ্রম দিয়ে লেখানোর প্রয়োজন নাই। বিভিন্ন বইতে ফ্রম দিয়ে আছে, টু দিয়েও আছে। তুমি ফ্রমটা লেখা, তুমি বাই দ্য ওয়ে, তুমি যদি এইটা ফলো করে যাও, ফ্রম দিয়ে তুমি যদি ফলো করে যাও, তাও কিন্তু সমস্যা নাই। দেখো সেন্ট, কখন সেন্ট হয়েছে এই টাইমটা তুমি যদি উল্লেখ করো, তাও কোনো প্রবলেম নাই, তবে এটা আসলে দরকার নাই। কেন দরকার নেই আমি ব্যাখ্যা করে বলছি কেন দরকার নাই। তো তুমি যা সেখানে টু থেকে শুরু করতে পারো, দেন সাবজেক্ট দিয়ে তুমি শুরু করতে পারো, এইটা না লিখলেও সমস্যা আমাদের নাই। বাট ইয়েস, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রাইট ইট ডাউন, এটাও কোনো সমস্যা কিন্তু আমাদের নাই। আর তাহলে টু লিখলাম, সাবজেক্ট লিখলাম, এরপরে রাকিবের কাছে লিখছে রাকিব আই হোপ ইউ আর ওয়েল, মানে এইটা জাস্ট তোমার ফরম্যাট, এই ফরম্যাটে তুমি এবারে এখানে ইম্পর্টেন্ট লাইনগুলো উল্লেখ করবা, দ্যাটস ইট। আর ইমেইলে লেখার সময় বক্স করে লেখা বাধ্যতামূলক নয়, তবে কেউ যদি লিখতে চায় কোনো ভুল নেই। অনেকে ইমেলটা বক্স করে লিখে, কিভাবে বক্স করে, এই যে ডিয়ার রাকিব, প্রথম যে তোমার অ্যাড্রেসগুলো আছে না, এই যে এখান থেকে শুরু করে এই সাবজেক্ট এখান পর্যন্ত একটা বক্স করে, অনেকে একটা বক্স করে। আর ডিয়ার রাকিব থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আর একটা বক্স করে। সো অনেকে বক্স করে করলেও হবে, আবার বক্স না করে তুমি নর্মালি ইমেলটা লিখে গেলেও হবে। বক্স করাটা খুব বেশি ম্যান্ডেটরি বিষয় কিন্তু না। সো বক্স না করলেও হবে, বক্স করলেও হবে, সমস্যা নাই। আচ্ছা, আমরা একটা ইমেল এখন প্র্যাকটিক্যালি দেখবো কি বলছে। দেখো, সাপোজ ইউ আর রোহান, তুমি রোহান মনে করো, নাও রাইট ডাউন অ্যান ইমেল, একটা ইমেল লেখো টু ইউর ফরেন ফ্রেন্ডস নেমড রাইতা টেলিং হার অ্যাবাউট বাংলাদেশ অ্যান্ড হার পিপল। সো বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ সম্পর্কে একটা ইমেল লিখতে বলেছে। দেখো আমরা লিখি, চলো, যে টু
টু লিখবে এখানে, ফ্রম লেখার দরকার আমাদের আসলেই নাই, তাহলে টু, এবং সেন্টও লেখার কি আমাদের হচ্ছে প্রয়োজন নাই, তাহলে টু রাইতা, দেখো আরটা কিন্তু স্মলে হয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, raita99@gmail.com, এবং সাবজেক্টটা কি, তোমার অ্যাড্রেস তো অটোমেটিকলি শো হবে, এটা আর লেখার দরকার নাই, সাবজেক্ট অ্যাবাউট মাই কান্ট্রি অ্যান্ড হার পিপল, খুবই সিম্পল একটা সাবজেক্ট, অত বড় কি মানে করছি ভাইয়া, অত বড় কিন্তু প্রয়োজন নাই, তুমি ছোট্ট করে সাবজেক্টটা লিখবা, ডিয়ার রাইতা, টেক মাই লাভ, I hope you are doing well. Thank you for last email. You wanted to know about my country and its people. And now I am glad to share a few things with you. এগুলো আমি কি করবো, শেয়ার করার জন্য আমি খুশি হচ্ছি। তাহলে দেখো লেটারে কিন্তু আমরা এই যে তোমার কি বলে স্টার্টিংটা কিন্তু আমরা এভাবে শুরু করি, সো এটা আমাদের জন্য পারফেক্ট স্টার্টিং, লেটারের মতোই হবে কিন্তু একদম লেটার হবে না। লেটারে যখন আমরা এনভেলপ দিই, এখানে কিন্তু সেই খাম এনভেলপ কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন আমাদের নাই। আচ্ছা দেখো, বাংলাদেশ ইজ আ বিউটিফুল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি দ্যাট গেইনড আ ইন্ডিপেন্ডেন্স ইন 1971. ঢাকা ইজ ইটস ক্যাপিটাল, দো ইট ইজ এ স্মল কান্ট্রি, ইট হ্যাজ লার্জ পপুলেশন, এটাকে অনেক বিশাল জনসংখ্যা রয়েছে। মোস্ট অফ আওয়ার পিপল লিভ ইন ভিলেজেস, আমাদের বেশিরভাগ মানুষ কোথায় বসবাস করে, গ্রামে বসবাস করে, অ্যান্ড আর এঙ্গেজড ইন ফার্মিং, এবং তারা ফার্মিংয়ের সাথে এঙ্গেজড। দ্য মেইন ক্রপস আর রাইস, জুট, সুগার কেন অ্যান্ড টি, প্রধান ক্রপস কি আমাদের হচ্ছে এইগুলোই। দেন আরও বড় করছে, এত বড় লেখার আসলে দরকার না, তুমি এখান থেকে 4-5টা সেন্টেন্স উল্লেখ করলেই হবে, এখানে বড় করে দিয়েছে বিকজ যত তথ্য আছে সবগুলো ভাই দিয়ে দিচ্ছি, তোমার যতগুলো মানে 10টা সেন্টেন্সের মধ্যে 2টা সেন্টেন্স 3টা সেন্টেন্স ভালো লাগছে, তুমি 2-3টা এখানে বলো, প্রবলেম নাই। আর ইমেইলের কিন্তু পেজ 1 পেজ করবা, 1 পেজের বেশি কিন্তু লিখবা না, যা তথ্য আছে ফর্মালিটিস এবং মেইন বডি সব একটা পেজে কিন্তু হবে, ইমেল 1 পেজের মধ্যে কিন্তু ইমেল লিখতে হবে। সো উই এক্সপোর্ট জুট অ্যান্ড, বেশি লিখলেও সমস্যা নাই, 2 পেজ লিখলে ইমেলে আসলে কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু 1 পেজের মধ্যে ইউজুয়ালি আমরা ইমেলটা শেষ করি, ওটার মধ্যে নাম্বার তোমাকে দিবে কম, 1 পেজের মধ্যে শেষ করলে নাম্বার কম দিবে, বিষয়টা সেরকম না, নাম্বার ঠিক মতোই দিবে। তাহলে উই এক্সপোর্ট জুট অ্যান্ড টি টু আর্ন ভ্যালুয়েবল ফরেন কারেন্সি, ভ্যারিয়াস ফ্রুটস লাইক ম্যাঙ্গোজ, জ্যাক ফ্রুটস, পাইনাপেলস অ্যান্ড ওয়াটারমেলনস গ্রো হিয়ার in plenty. Bangladesh is also known as riverine country, blessed with many rivers such as the Padma, the Meghna and the Jamuna. It has many beautiful places worth visiting. The Sundarbans, Rangamati, Cox's Bazar and among the most attractive. The Royal Bengal tiger lives in the Sundarbans and the Cox's Bazar is famous for having the largest beach in the world. So এই যে স্পেশাল কিছু জায়গার নাম তুমি বললা, সুন্দরবন, কক্সবাজার, এগুলো তো ইউনিক আমাদের টুরিস্ট স্পট। উই সেলিব্রেট মেনি ফেস্টিভ্যালস উইথ জয় অ্যান্ড ইউনিটি। পহেলা বৈশাখ, the first day of Bengali New Year, is the most colorful festivals celebrated by people of all the communities. প্রত্যেকটা গোত্রের মানুষ এটা পালন করে। The people of Bangladesh are friendly, হার্ডওয়ার্কিং অ্যান্ড পিস লাভিং। বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি, হার্ডওয়ার্কিং এবং হচ্ছে অনেক বেশি পিস লাভিং, এটা আর কি। সো আমাদের মূল বডিটা কিন্তু হয়ে গেল। সুন্দর করে, আমি এত বড় লেখার দরকার নাই, ছোট করে তুমি লেখো, এটা 1 পেজে হবে না আই নো, বাট এটাকে তুমি ছোট করে লেখো, 1 পেজ যতটুকু হবে ততটুকু, আর বেশি বড় বড় ওয়ার্ড লিখো না, একটু সময় কম নাও, সময় বেশি নাও, নিয়ে তুমি ছোট ছোট ওয়ার্ড দিয়ে গোট গোট করে, ছোট করে, বেশি গ্যাপ দিও না, ওয়ার্ড বেশি বড় করে লেখো না, ছোট ছোট করে তুমি 1 পেজের মধ্যে তথ্যগুলো আনতে পারবা। আবার এত বেশি ছোট করো না যে গ্যাপই নাই, লেখাই হিবিজিবি, এটাও যেন না হয়। ওকে, তো দেখো, নো মোর টুডে, এটা আমাদের এই যে লেটারের যে শেষের মতো করে লিখি আমরা, নো মোর টুডে, প্লিজ রাইট টু মি সুন অ্যান্ড টেল মি অ্যাবাউট ইউর কান্ট্রি ইন ডিটেল। তোমার দেশ সম্পর্কে আমাকে ডিটেলসে বইলো, লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। শেষ। সো বেস্ট উইশেস, ইউর লাভিং ফ্রেন্ড রোহান। এই সুন্দর একটা ইনিক দিয়ে দিই স্যার, এখানে কোনো খাম কিন্তু আমরা দিব না। ইমেল যদি পরীক্ষাতে আসে, আমরা কোনো খাম পরীক্ষাতে দিব না। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি আমাদের ইমেলটা কিভাবে লিখতে হবে। আমি এখন তোমাদেরকে ইনফর্মাল লেটার শিখাবো। ইনফর্মাল লেটার শিখে লেটার এবং ইমেইলের একসাথে তোমাদেরকে অ্যাপ্লিকেশন দিব, সাজেশন দিব। কারণ হয় ইমেইল আসবে না লেটার আসবে, যে কোনো একটা আসবে, আর নয়তো অ্যাপ্লিকেশন আসবে। ইমেইলের টপিক এবং লেটারের টপিক একদমই সেম, সাজেশন একদমই সেম। সো তুমি ইমেলের জন্য যেটা পড়ে যাবা, লেটারের জন্য সেমটাই পড়ে যাও, বিকজ দুটো একই ক্যাটাগরির, একটা ছোট করে লিখতে, একটা বড় করে লিখতে হয়, কিন্তু টপিকটা আলটিমেটলি সেমই থাকবে। এনিওয়েজ, আমরা এখন ইনফর্মাল লেটার নিয়ে কথা বলবো। ইনফর্মাল লেটারে কি আছে দেখো ভাইয়া। ইনফর্মাল, দেখো আমাদের লেটার মোটামুটি 2 রকমের হয়। লেটার বেসিক্যালি 2 রকমের হয়, একটা ফর্মাল লেটার এবং একটা হচ্ছে আমাদের ইনফর্মাল লেটার। ফর্মাল লেটার কোনগুলো? ফর্মাল লেটার হচ্ছে এমন লেটার, হ্যাঁ, সো ফর্মাল লেটার কোনগুলো? ফর্মাল হচ্ছে এমন লেটার যেগুলো বেসিক্যালি অফিস আদালতের কাছে আমরা লিখি, শিক্ষকের কাছে লিখি, হ্যাঁ, বা এমন লেটার যে লেটারগুলো হচ্ছে আমরা আমাদের যে কি বলে এটাকে, দূরের সম্পর্কে কোনো ইউএনও,
কোনো রকমের কোনো স্যার, হ্যাঁ, সম্মানিত ব্যক্তিবর্গের কাছে যেগুলো আমরা লিখি, কোনোটা আবেদন করি, কোনো জিনিস চাই, সেটা হচ্ছে আমাদের কি অ্যাপ্লিকেশনের মধ্যে যায়। হ্যাঁ, আর যদি কখনো এটা হচ্ছে ফর্মাল আনুষ্ঠানিক পত্র, আর যখন বন্ধুর কাছে, বান্ধবীর কাছে, মায়ের কাছে, বাবার কাছে, এগুলো এত ফর্মালিটিজের কিছু নাই, তখন সেটা হচ্ছে আমাদের কি ইনফর্মাল লেটারের দিকে চলে যায়। ওকে, সো ইনফর্মাল লেটার, সরি ইনফর্মাল লেটারের দিকে যায়, সেটা কাছের মানুষের কাছে ইনফর্মাল অনানুষ্ঠানিক পত্র, এবং লেটার হচ্ছে আমাদের কি ফর্মাল আনুষ্ঠানিক পত্রের কাছে আমরা লিখি। দেখো লেটার মূলত দুই প্রকার। লেটার কত প্রকার? লেটার মূলত হচ্ছে আমাদের দুই প্রকার, এটা হচ্ছে ইনফর্মাল লেটার এবং এটা হচ্ছে আমাদের কি ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন। দেখো ইনফর্মাল লেটারকে বেসিক্যালি আমরা লেটারই বলি। ইনফর্মাল লেটারকে আমরা কি বলি? ইউজুয়ালি লেটার বলতে আমরা ইনফর্মাল লেটারকেই বুঝি, কিন্তু লেটার বলতে কিন্তু ফর্মাল লেটারকেও বোঝায়। সো এখানে বলে দিয়েছি, দেখো লেটার শুধু যদি লেটার বলি, শুধু লেটার বললে কিন্তু আমাদের ইনফর্মাল লেটারকেই বুঝাবে, আর যদি ফর্মাল লেটার উল্লেখ করে দিই তখন সেটা আমাদের অ্যাপ্লিকেশনের দিকে বুঝাবে। সো ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন বা ইনফর্মাল লেটার বা কি আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন। দেখো সকল ব্যক্তিগত, হোয়াট ইজ ইনফর্মাল লেটার? দেখো ইনফর্মাল লেটার বলতে কাকে বুঝায়? সকল ব্যক্তিগত লেটারই মূলত হচ্ছে আমাদের ইনফর্মাল লেটার। ব্যক্তিগত, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে লিখিত যে পত্র, তাকে বলা হয় ইনফর্মাল বা পার্সোনাল লেটার। আচ্ছা, বিভিন্ন ধরনের লেটার দেখা যায়, তবে নিচের 6 ধরনের লেটার বেশি লক্ষণীয়। সেটা কি? দেখো জব অ্যাপ্লিকেশন ও সিভি, এটা এক ধরনের ফর্মাল লেটার। বিজনেস লেটার্স টু রিলেটিভস, এটা মিলিয়ে আমাদের ইনফর্মাল লেটার। লেটার্স টু ফ্রেন্ডস, এটাও কি আমাদের হচ্ছে ইনফর্মাল লেটারের দিকে যায়। পরীক্ষাতে ইনফর্মাল লেটার থেকে বলতে এই জিনিসটা থেকে বেসিক্যালি আমাদের প্রশ্নগুলো আসে। দেখো লেটার্স টু নিউজ পেপার, এটা আমাদের ফর্মালের মধ্যেই যাবে। অফিসিয়াল লেটার, সেটাও আমাদের ফর্মালের দিকে চলে যায় ইউজুয়ালি। আর এখন আমাদের একটা লেটার যখন লিখতে যাব, ইনফর্মাল লেটার লিখতে গেলে এই জিনিসগুলো, প্রকারভেদগুলো তো পরীক্ষাতে লেখার দরকার নাই, এগুলো দরকার। কিভাবে আমরা একটা লেটার সুন্দর মতো করে লিখতে পারি? দেখো একটি লেটার বা চিঠির মূলত 6টি অংশ থাকে। প্রথমত শিরোনাম থাকে, হেডিংস, তারপরে সম্বোধন বা অভিবাদন জানাবো, ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার মম, এভাবে আর কি। মূল বিষয়বস্তু, এবার মূল বিষয়বস্তুর দিকে আমরা চলে যাব। আচ্ছা, ওকে, তারপর দেখো তোমার বিদায়সূচক উক্তি আমরা দিব। দেন প্রেরণকারী স্বাক্ষর দিব, কে লিখেছে, আমি লিখছি না কে লিখছে, ইউ লাভিং ফ্রেন্ড রোহান, ইউ লাভিং ফ্রেন্ড করিম, এগুলো কি লাস্টে বিদায়মূলক লিখতে হবে। এক্সাম্পল দেখবো তোমরা। আর খামের উপর অবশ্যই প্রাপকের নাম ও ঠিকানা, এরপর একটা এনভেলপ কিন্তু আমাদের উল্লেখ করতে হবে। দ্যাটস দ্য 6 পার্টস অফ এনি ইনফর্মাল লেটার। সো আমরা একটা এক্সাম্পল দেখি, চলো। হেডিংসে কি বলছে দেখো, হেডিংস অংশে লেখকের থাকার স্থান, সে কোথায় থাকে, তারিখ উল্লেখ করতে হয় হেডিংসে। ওকে, দেখো এক্সাম্পল, দেখো এই যে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, তারিখ দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের কি হেডিংসের মধ্যে যায়। তোমরা জাস্ট জিনিসগুলো বুঝে একবারে সবগুলো একটা ফরম্যাট তো দেখাই দিবই। সেলুটেশনে কি আছে দেখো ভাইয়া, এই যে ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার স্যার, এগুলোকে আমাদের হচ্ছে সেলুটেশনের মধ্যে চলে যায়। ডিয়ার বাঁধন, এগুলোকে আমাদের সেলুটেশনের মধ্যে চলে যায়। আচ্ছা, এরপর দেখো বডি অফ দ্য লেটার, এটি চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এটাই আসলে মূল চিঠি, বাকিগুলো ফর্মালিটিস, কিন্তু এটা আসলে মূল চিঠি। দেখো এটি চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে চিঠি লেখার মূল উদ্দেশ্য বা বিষয় নিয়ে আলোচনা করা হয়। মূল উদ্দেশ্য বা বিষয় নিয়ে তোমার হচ্ছে আলোচনা করা হয়। প্রথম অনুচ্ছেদে চিঠি লেখার উদ্দেশ্য বা পরিচিতি, প্রথম যে অনুচ্ছেদ, সেখানে চিঠি লেখার উদ্দেশ্য বা পরিচিতি উল্লেখ করতে হয়। উদ্দেশ্য বা কি আমাদের হচ্ছে পরিচিতি উল্লেখ করতে হয়। দ্বিতীয় অনুচ্ছেদে মূল আলোচনা বা ব্যাখ্যা করতে হয়। সো প্রথম অনুচ্ছেদে বেসিক্যালি আমাদের উদ্দেশ্য বা পরিচিতি, চিঠির উদ্দেশ্যটা কি এবং চিঠির পরিচিতি কি সেটা উল্লেখ করতে হবে। প্রথম যে মানে উদ্দেশ্য, মানে তুমি কেন লিখছো, বলে না যে হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরেমনি অফ আওয়ার স্কুল, নাও আই এম গোয়িং টু রাইট ডাউন অ্যাবাউট দ্যাট। তাহলে এই যে এটা আমাদের কি উদ্দেশ্য বা পরিচিতির মধ্যে চলে যায়, কেন আমি চিঠি লিখছি। দেন দ্বিতীয় অনুচ্ছেদে মূল আলোচনা ও ব্যাখ্যা, এবার তুমি প্রাইজ গিভিং সেরেমনি সম্পর্কে ডিটেইলসে আলোচনা করো, ডিটেইলসে তুমি এবার ব্যাখ্যা করে বলো, দ্যাট ইজ আমাদের হচ্ছে অনুচ্ছেদ। এবং তৃতীয় অনুচ্ছেদে কি তোমার হচ্ছে উপসংহার বা আশা প্রকাশ, দ্য নো মোর টুডে, convey my best regards to you and love to the youngers, তোমার প্রতি সালাম, তোমার পরিবারের প্রতি সালাম এবং ছোটদের প্রতি কি স্নেহ থাকবে। সো এইটা তো সুন্দর করে আমরা কি করলাম, উল্লেখ করলাম। আর লাস্টে দেখো শুরু হয় ডিয়ার ফ্রেন্ড বা ডিয়ার স্যারের ঠিক নিচ থেকেই। এবং ভাষা হওয়া উচিত, দেখো ভাষা হওয়া উচিত কি মার্জিত, এটা মার্জিত ভাষা হওয়া উচিত, এবং ভাষা হওয়া উচিত স্পষ্ট সংক্ষিপ্ত। অত বেশি ফর্মালিটিস মেনটেন করার প্রয়োজন এখানে আমাদের নাই। কমপ্লিমেন্টারি ক্লোজিং, দেখো চিঠির শেষাংশে বিনয়পূর্ণ বিদায়সূচক বাক্য লিখতে হয়। লাস্টে এই যে নো মোর টুডে, এই টাইপস আর কি, ইউজ ফেথফুলি, সিনসিয়ারলি ইউজ বা নো মোর টুডে, এই শব্দগুলো তোমার হচ্ছে
আমাদের আনতে হয়, আরে নো মোর টুডে এরকম আর কি। সো ইউর্স ফেথফুলি সিনসিয়ারলি ইউর্স। আবার দেখো সিগনেচার বিদায় উক্তির ঠিক নিচে লেখকের নাম বা স্বাক্ষর দিতে হয়। এই যে দেখো সিনসিয়ারলি বা নো মোর টুডে ইউ লাভিং ফ্রেন্ডস মিস্টার রহিম। ওকে, আর লাস্টে তোমার হচ্ছে অ্যাড্রেস অন এনভেলপ ফ্রম, তোমার নাম বা চিঠিতে যদি কোনো নাম উল্লেখ থাকে ওই নাম অনুযায়ী এখানে লিখতে হবে, আর যদি কোনো নাম না থাকে ইচ্ছা মতো তুমি তোমার মতো করে নাম সিলেক্ট করে লিখতে পারো। আবার ABCD কিন্তু দিও না, হ্যাঁ। সো ইউর নেম অ্যাড্রেসের কাছে চলে যাবে। দ্যাটস ইট, আমাদের হচ্ছে ফরম্যাট অফ ইনফর্মাল লেটার, খুবই সহজ। আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ফারিয়া কন্ডোলিং হার ফাদার্স ডে, তার ফাদার্স যে মৃত্যু হয়েছে, মৃত্যু সম্পর্কে কিছু কি তুমি সান্ত্বনা দেওয়ার জন্য একটা লেটার এখানে লিখতে বলেছে। তো দেখো মিরপুর ঢাকা, তারিখ দিবা তুমি ডিয়ার ফারিয়া, স্যালুটেশন দিলা। আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার অ্যান্ড কেম টু নো দ্যাট ইউ হ্যাভ রিসেন্টলি লস্ট ইউর ফাদার, তোর বাবা মারা গিয়েছে ইন এ রোড অ্যাক্সিডেন্ট। দ্য নিউজ হ্যাজ ডিপলি স্যাডেন্ড মি, আমাকে অনেক বেশি দুঃখ দিয়েছে। আই ক্যান ইমাজিন হাউ হার্ট ব্রোকেন ইউ মাস্ট বি রাইট নাও, কতটা হার্ট ব্রোকেনে তুমি থাকবে আমি বুঝতে পারছি। আই টু ফিল্ড এক্সট্রিমলি আপসেট আফটার হিয়ারিং ট্র্যাজিক নিউজ। মাই হার্ট ইজ ফিল্ড উইথ সরো, আমার মনটাকে তোমার হচ্ছে দুঃখে পরিপূর্ণ, ভারাক্রান্ত। অ্যান্ড আই হার্ডলি ফাইন্ড ওয়ার্ডস টু কনসোল ইউ, এবং আমি শব্দই পাচ্ছি না কীভাবে তোমার সান্ত্বনা দেবো। বাবা মারা গেছে, সান্ত্বনা মানুষ কীভাবে দিবে বলো, কোনো ওয়ার্ড কি আসলে এখানে বোঝানো যায়? ইট ইজ ইনডিড আ গ্রেট অ্যান্ড পেইনফুল লস অ্যান্ড আই শেয়ার ইউর গ্রিফ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। ওকে, হাউএভার মাই ডিয়ার ফ্রেন্ড, আই উড লাইক টু রিমেইন ইউ নট টু লুজ হোপ। ওকে, দেখো এখানে কিন্তু মেইনলি আমরা জাস্ট কেন লিখছি এটা ব্যাখ্যা করে বললাম। দেখো, ওকে, I would like to remind you to know you not to lose hope. You know that man is mortal. Every soul must return to the eternal creator one day. No one lives forever. এই যে ব্যাখ্যা তুমি এবার তাকে সান্ত্বনা দিচ্ছ মেইন কথা বলে। We must accept Allah's will with patience and faith. হ্যাঁ, বিশ্বাস নিয়ে এবং আল্লাহর ইচ্ছাগুলোকে গ্রহণ করা উচিত। Believe firmly, শক্ত করে বিশ্বাস করা উচিত that Allah the Almighty is the controller of the life and death and no one is helpless in his care, এবং তার তার যত্নে কেউ আসলে কখনোই কি অসহায় হতে পারে না। এটা আমার লাইফে আল্লাহ তাআলা আমাকে এমন জিনিস দিয়েছেন, এটা আসলে আনবিলিভেবল। আমি কখনোই কল্পনা করি নাই, কখনোই ভাবি নাই আমি এমন জিনিস পাবো আমার লাইফে। সবসময় আল্লাহ তাআলার কাছে তোমার দোয়া চাইবা। দেখো জীবনে আসলে যত কিছুই করা হোক না কেন, মানুষ তার রবের কাছে ফিরে যেতে হবে। তো সবসময় যা করো, যাই করো না কেন, যেভাবেই করো না কেন, রবকে স্মরণ করে সব কিছু করবা। আল্লাহ তোমার জীবনটাকে সহজ করে দিবে, তোমার পথকে সহজ করে দিবে, এটা ডেফিনেটলি করে। আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন শরীফে বলা আছে যে নামাজ এবং ধৈর্য ধারণের মাধ্যমেই আল্লাহর সহায়তা আসে। সো জাস্ট নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবা এবং সেখান থেকে তোমার সফলতাগুলো আসবে। নামাজ এবং তোমার হচ্ছে কি বলে এটাকে, ধৈর্য ধারণ করবা। তুমি নামাজ পড়তেছো, হয়তোবা আল্লাহ যখন তুমি মনে করতেছো, তুমি চাচ্ছ যে আগামী দিন যেন তোমার জীবনটা এইরকম হোক, তুমি চাচ্ছ তোমার জীবনে A+ আসুক, গোল্ডেন আসুক, নামাজ পড়ে প্রচণ্ড দোয়া করছো, অনেক বেশি দোয়া করছো, সেজদায় পড়ে দোয়া করছো, কিন্তু আল্লাহ তোমাকে দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ উনি ভালো জানেন যে কোনটা তোমার জন্য ভালো। A+ পেলে তোমার জন্য ভালো হবে, A+ না পেলে যে খারাপ হবে এরকম না। কোনটা তোমার জন্য ভালো হবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তোমাকে যদি এখন কোনো জিনিস না দেয়, তখন মনে করবা এইটা তোমার জন্য ভালো না, তোমার জন্য সেটাই ভালো যেটা তুমি পেয়েছো। বুঝতে পেরেছো কিনা? তো ধৈর্য ধারণ করতে হবে, আরও ভালো কিছু যেন আল্লাহ তাআলা দেয় সে দোয়া করতে হবে। তখন আল্লাহ যদি মনে করে যে না, রব যদি মনে করে যে না তোমার জন্য এটা ভালো, ডেফিনেটলি তুমি সেটা কিন্তু পাবা, তবে চাইতে হবে। বুঝতে পেরেছো কিনা? সো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সহায়তাগুলো আসে। Anyway, so as Muslims, we should place our trust in Him and pray for the peace of the departed soul. I hope Allah grants your father Jannah and gives you and your family the strength with the bear with loss. Try to study strong and gradually return to your daily life. No more today. এই যে লাস্ট আমি এন্ডিং পার্টটুকু চলে আসছি। No more today. Please take care of yourself. তোমার যত্ন নিও. You have my heartfelt sympathy and prayers. Sympathy রয়েছে এবং কি prayers রয়েছে. Yours ever, জুবায়ের।
তোমার জন্য জুবায়ের কি ফ্রেন্ড নাম দিয়েছে এখানে। তো এটা আমরা কি লাস্টে একটা এনভেলপ এখানে দেই নাই, একটা এনভেলপ তুমি দিয়ে দিবা, সো ইজি। আচ্ছা, এনভেলপের সাইজ কতটুকু হবে, এনভেলপের সাইজ কতটুকু হবে এটা তোমাদেরকে বলে দেই। আমাদের যে এনভেলপ এইটা হচ্ছে বেসিকলি তোমার হচ্ছে 5 ইঞ্চ হবে আমাদের হচ্ছে প্রস্থ বা চড়ায়, এবং নিচের দিকে তোমার হচ্ছে হবে 3 ইঞ্চ। বুঝতে পারছো কি না? সো 5 ইঞ্চ ভার্সেস 3 ইঞ্চ। যেমন আমি যদি একেই দেখাই, সো 5 ইঞ্চ হয়তো বা এতটুকু, যদি ভুল না করি 1 2 3 4 5 বা এতটুকুই, ওকে। আচ্ছা, দেন এটাকে তুমি 3 ইঞ্চ 1 2 3 ধরলাম, এতটুকু হচ্ছে 3 ইঞ্চ ধরলাম আর কি। তুমি তোমার স্কেল আছে না, বা স্কেল থেকে মেপে নিতে পারো এটা এবং হচ্ছে এইটা। তাহলে এইটা হচ্ছে আমাদের কি হয়ে গেল, সুন্দর মতো হয়ে গেল না ভাইয়া? ওকে, সুন্দর মতো কি আমাদের হচ্ছে এনভেলপটা হয়ে গেল। আচ্ছা, 5 এদিকে 5 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি, আর মাঝখানে একটা ছোট্ট করে ডিভাইডার দিয়ে দিবা পেন্সিল, এগুলো পেন্সিল দিয়ে আঁকবা। এখানে একটি স্ট্যাম্প লিখবা, এখানে স্ট্যাম্প দিয়ে দিবা, একটা বক্স, এভাবে একটা বক্স দিয়ে দিবা, দ্যাটস ইট। এপাশে হচ্ছে ফ্রম, কে লিখতেছো, আর এখানে হচ্ছে যার কাছে লিখতেছো সেটা, ফ্রম এবং টু। তো এখানে তোমার নাম দিবা, তোমার অ্যাড্রেস দিবা, তোমার নাম দিবা, তার নাম দিবা, তার অ্যাড্রেস দিবা, আমাদের এনভেলপটা ডান। ঠিক আছে? সো সাইজটা কিন্তু ম্যাটার করে, অত বেশি করে নিচের দিকে দিয়ে একটা মানে মাখামাখি অবস্থা কিন্তু করার দরকার আমাদের এত বেশি নাই। এনিওয়ে, তাহলে দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের মোটামুটি লেটারের ডিসকাশন। তোমাদেরকে এখন ইমেল এবং লেটারের যে সাজেশন, ওই সাজেশনে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এইটা। সো ইমেল এবং লেটার সাজেশনস, এইটা যদি পড়ে যাও আর কিচ্ছুটি লাগবে না, কিচ্ছু না, এগুলো থেকে ইনশাল্লাহ তোমাদের কমন আসবে। কি কি আছে দেখো, থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট অ্যান্ড হসপিটালিটি, অনেক ইম্পর্টেন্ট, কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট। থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট অ্যান্ড হসপিটালিটি খুবই ইম্পর্টেন্ট। থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট অর হসপিটালিটি। হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ অ্যান্ড হাউ টু লার্ন ইংলিশ, ইংলিশ কীভাবে ইমপ্রুভ করতে হয় এবং ইংলিশ কীভাবে শিখতে হয়। সো হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ অ্যান্ড হাউ টু লার্ন ইংলিশ। টু জয়েন আ পিকনিক অ্যান্ড দ্য পিকনিক ইউ হ্যাভ এনজয়েড, তো পিকনিকে জয়েন করে এবং দ্য পিকনিক ইউ হ্যাভ এনজয়েড কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে পারে। প্রাইজ গিভিং সিরিমনি, এইটা। কংগ্রেচুলেশনস অন ব্রিলিয়ান্ট সাকসেস, খুবই ইম্পর্টেন্ট। হোয়াট আই ইন্টেন্ডেড আফটার এসএসসি এক্সাম, এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ এটা বন্ধ তোমাদের সামনে আসতেছে, বিশাল বন্ধ, কি করবা সেটা। কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল, তোমার স্কুলের কো কারিকুলার অ্যাক্টিভিটিস কি হতে পারে সেটা, মানে ওটা সম্পর্কে বলা। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, তোমার বড় ভাই ছোটো ভাইকে বললা। এসএসসি প্রিপারেশন কেমন নিয়েছো সেটা, এবং প্রোগ্রেস অফ স্টাডিজ, এই 10টা। সো এই 10টা তুমি অবশ্যই সবগুলো কিন্তু পড়তে হবে, হ্যাঁ, কোনোটা কিন্তু বাদ দেওয়ার সুযোগ নাই। এই 10টা মানে টপিক পড়ে যাবা, এটা ইমেইলের জন্য সেম, লেটারের জন্য সেম। জাস্ট এখান থেকে টপিক যেটা আসুক, লেটার বললে একটু ব্রডলি লিখবা, ব্যাখ্যা করে লিখবা, আর ইমেইল আসলে একটা ছোট্ট করে ইমেলটা লিখবা, 1 পেজ বা 1 পেজের মধ্যেই তুমি ইমেলটা শেষ করে ফেলবা। ঠিক আছে? লেটার বললে সেম টপিক থেকে, ইমেল এবং লেটারের জন্য সেম টপিকই আসলে, এর বাইরে কোনো টপিক নাই। ইমেল এবং লেটার থেকে এগুলো থেকেই ইমেল লেটার আসবে, আসলে একটাই আসবে, ইমেল আসলে ছোট করে, লেটার আসলে বড় করে লিখবা। ওকে, আমার পরবর্তী পার্টে চলে যায় অ্যাপ্লিকেশন রাইটিং, খুবই ইম্পর্টেন্ট টপিক আমাদের অ্যাপ্লিকেশন। এই 3টা ইমেল, লেটার এবং অ্যাপ্লিকেশনের মধ্যে যে কোনো একটা আসবে, এবং আমার মনে হয় অ্যাপ্লিকেশন আসার চান্সেস অনেক বেশি, সো সবগুলো পড়ে যাবা, সাজেশন তো দিয়ে দিয়েছি, বেশি প্রেশার হবে না, আর সুন্দর মতো জিনিসগুলো মেনটেন করবা। দেখো, বিশেষ আদব কায়দা মেনে স্কুল, কলেজ ও অফিসে লিখিত পত্রকে বলা হয় ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, বিশেষ আদব কায়দা মেনে আমাদের এগুলো লিখতে হয়। সো অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে, আমি একটু পর তোমাকে বলে দিব। এইগুলোর এই 6টা বিষয়ের পাশাপাশি আমি তোমাদেরকে 3টা পয়েন্ট বলবো, ওই 3টা পয়েন্ট আরও বেশি ইম্পর্টেন্ট, সেটা কি? দেখো, অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে 6টি বিষয় মনে রাখতে হয়। দেখো, যেই তারিখে অ্যাপ্লিকেশনটি লেখা হচ্ছে তা অ্যাপ্লিকেশনের শুরুতে বাম পাশে দিতে হবে, সব কিছুই বাম পাশ। এই যে তুমি যে লেটার লিখছো না, লেটারের যতগুলো তথ্য আছে, লেটারের সবগুলো তথ্য কিন্তু বাম পাশে হবে, অনেকে ডান পাশে দেয়, ডান পাশে না, সব কিছু বাম পাশ। অ্যাপ্লিকেশন লেটার তুমি যাই লিখো না কেন, সব কিছু বাম পাশে লিখবা, ডান পাশে কিন্তু লিখবা না। তো যেই তারিখে তুমি অ্যাপ্লিকেশন, তারিখটা অবশ্যই বাম পাশে উপরে লিখতে হবে। দেন তারিখের নিচে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদবি, মানে তুমি কার কাছে লিখতে তারিখ দিবা, দ্য হেডমাস্টার
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হেডমাস্টার লিখে দিবা, তার পদবিটা কি পদবি লিখে দিবা, পদবির পরে কোন প্রতিষ্ঠানে সে কাজ করে তা সেটা উল্লেখ করে দিবা। দেখো এই যে পদবি ও নাম উল্লেখপূর্বক ঠিকানা জুড়ে দিতে হবে, যে কোন প্রতিষ্ঠানে সে জব করতেছে ওই নাম উল্লেখটা করে দিতে হবে। তাহলে তারিখের নিচে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদবি উল্লেখ করবা ও নামটাও কি উল্লেখ করে দিবা। আমরা তো একটু বড় দেখবই, ফরম্যাটটা দেখবই। আর সাবজেক্টের শিরোনামে অ্যাপ্লিকেশনে লেখা হচ্ছে তা উল্লেখ করতে হবে, সাবজেক্ট উল্লেখ করতে হবে, তারিখ দিবা, পদবি দিবা, স্কুলের নাম দিবা, অ্যাড্রেসটা দিয়ে দিবা, এরপর সাবজেক্ট কি সম্পর্কে তুমি অ্যাপ্লিকেশন লিখছো, ভেরি ইম্পর্টেন্ট। দেন বিনয়ের সাথে দেখো স্যার বা ম্যাডাম, এই যে স্যালুটেশন দিতে হবে কিন্তু এখানে, মানে তোমার তো এখানে স্যালুটেশনের কথা বলেছে, সম্বোধন করতে হবে, সম্বোধন করে স্যালুটেশন দেওয়া, স্যার বা ম্যাডাম এটসেট্রা। বিনয়ের সাথে অ্যাপ্লিকেশনের লেখাটি শুরু করে মূল বিষয়বস্তু উপস্থাপন করতে হবে। বিনয়ের সাথে বলতে ওই যে স্যার বা ম্যাম লিখবা, আমাদের বাংলাদেশি কনটেক্সটে ডিয়ার স্যার ডিয়ার ম্যাম অ্যাপ্লিকেশনে কিন্তু লিখি না আমরা। বিদেশের ক্ষেত্রে ডিয়ার স্যার ডিয়ার ম্যাম লেখা যায়, কিন্তু লেটারে ডিয়ার লিখে গেলেও অ্যাপ্লিকেশনে আমরা বাংলাদেশি কনটেক্সটে ডিয়ার এ ওয়ার্ডটা লিখবো না। সো ডিয়ার লেখার প্রয়োজন হয়, তুমি এখানে নর্মালি স্যালুটেশন লিখে শুরু করবা, স্যার বা ম্যাডাম লিখে শুরু করবা, ডিয়ার কিন্তু লিখবা না। আচ্ছা, আর বিনয়ের সাথে যে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন দ্যাট উইথ এ স্টুডেন্ট অফ ইউর স্কুল, একদম বিনয়, উইথ ডিউ রেসপেক্ট, পরিপূর্ণ সম্মান এবং হাম্বেল হয়ে আপনাকে বলছি আমরা এই কথাগুলো। যত বেশি বিনয় হওয়া যায়, তুমি অনুরোধ করছো, অনুরোধ পত্র কাইন্ড অফ, সো এটা যত বেশি বিনয় হওয়া যায় উপস্থাপন করতে হবে। পরিশেষে ইয়োর্স ফেথফুলি, ইয়োর্স ওবিডিয়েন্টলি এটসেট্রা উল্লেখ করে অ্যাপ্লিকেশন যিনি লিখলেন তার নাম উল্লেখ করতে হবে। সো ইয়োর্স ফেথফুলি, হ্যাঁ, ইয়োর্স ওবিডিয়েন্টলি, এগুলোকে আমাদের উল্লেখ করে দিতে হবে। আর একটি আদর্শ অ্যাপ্লিকেশনের শুরু ও শেষ যেমন হয়, এটি আদর্শ অ্যাপ্লিকেশনের শুরু এবং শেষ যেমন হয়, দেখো এই যে তারিখ দিবা, হেডমাস্টার দ্য প্রিন্সিপাল, কোন স্কুলের অ্যাড্রেসটা দিয়ে দিবা, নীল বাড্ডা রাজশাহী, অ্যাড্রেসটা হয়ে গেল, স্কুলের নাম এবং অ্যাড্রেস। সাবজেক্ট প্রেয়ার ফর লিভ ইন অ্যাডভান্স, প্রেয়ার ফর কি বলে এটাকে, সিট ইন স্কুল হোস্টেল, ওকে, প্রেয়ার ফর রিপেয়ারিং ড্যামেজড রোড, এগুলো আর কি। তো জাস্ট সাবজেক্ট লিখে দিবা, সংক্ষেপে লিখে দিবা, স্যার, নট ডিয়ার স্যার, জাস্ট স্যার, আই বেগ টু স্টেট দ্যাট, এরপর তোমার শুরু করলা, দেন তুমি অ্যাপ্লিকেশন লিখে ফেললা। আচ্ছা, এই যে দেন আই দেয়ার, লাস্টে অ্যাপ্লিকেশন মেইন কথাগুলো লেখার পরে সুন্দর টানতে হবে যে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ, এই যেটা ফরম্যাট তোমাদেরকে দিয়ে দিলাম। সো একটা ফরম্যাট দিয়ে তুমি সুন্দর করে অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখে ফেলতে পারতেছো কিন্তু। আর ইয়োর্স ওবিডিয়েন্টলি এমডি জাকিরুল আলম, ইয়োর্স ওবিডিয়েন্টলি এমডি জাকিরুল আলম, অনেকের পক্ষ হলে অন বিহাফ অফ ক্লাস 11-9 ভিলেজার্স। আচ্ছা, একটু জিনিস দেখো ভাই, এখানে কি বলছে, ইয়োর্স ওবিডিয়েন্টলি বা ইউর মোস্ট ওবিডিয়েন্ট পিউপিল, হ্যাঁ, ইউর্স ওবিডিয়েন্টলি বা ইউর মোস্ট ওবিডিয়েন্ট পিউপিল। দেন তোমার নাম দিবা, তোমার অ্যাড্রেস, তোমার নাম বলতে তোমার পরিচয়, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার রোল, এগুলো লিখতে পারো, সমস্যা নাই। কিন্তু এগুলো কখন লিখবা, তোমার নামের পাশাপাশি রোল, ক্লাস, এগুলো কখন দিবা, যদি তুমি ব্যক্তিগত তুমি হচ্ছে অ্যাপ্লিকেশন লেখো। ব্যক্তিগত মানে তুমি যদি মনে করো যে লিভ ইন অ্যাডভান্স, এইটা তোমার নিজের জন্যই, এটা অন্য কারোর পক্ষে তুমি লিখছো না, নিজের জন্যই দরকার, নিজের ছুটি দরকার, এই জন্য তুমি এটা লিখতেছো। স্কুল হোস্টেল তোমার নিজের দরকার, তাই তুমি হচ্ছে এটা লিখতেছো। বা যদি বলি যে তোমার হচ্ছে কি বলে এটাকে, যে ফুল ফ্রি স্টুডেন্টশিপ, মানে বিনামূল্যে পড়াশোনার যে বিষয়টা আর কি, এটা তুমি তোমার জন্য লিখতেছো, অন্য কারোর জন্য লিখতেছো না, তো নিজের জন্য লিখতেছো। নিজের জন্য যখন কোনো জিনিস লিখবা তখন সেটা ডেফিনেটলি জাস্ট নাম এবং রোল নাম্বার, ক্লাস, নিজের তথ্যগুলো দিবা। কিন্তু অনেক সময় অ্যাপ্লিকেশন আমরা অনেকের পক্ষে অ্যাপ্লিকেশন লিখি, অনেকের জন্য, নিজেও সেখানে আসি কিন্তু অনেকের জন্য অ্যাপ্লিকেশন লিখি। যেমন ক্যান্টিন বানানো, স্কুলের ক্যান্টিন কি তোমার একার না, সবাই মিলে খাবা, সবার জন্য ক্যান্টিন বানানোর জন্য সবার পক্ষে একজন অ্যাপ্লিকেশন লিখে। বা যদি মনে করো যে হচ্ছে তোমার কি বলে এটাকে, ভিলেজ ড্যামেজ রোড, ব্রিজ তৈরি করবা, একটা রোড ঠিক করবে, সবার পক্ষে তুমি অ্যাপ্লিকেশন লিখতেছো, তো এটা সবার পক্ষে হয়ে তুমি লিখতেছো। কারণ হাজার মানুষটা হাজারটা অ্যাপ্লিকেশন নিয়ে যাবে না, সবার পক্ষে একজন নিয়ে গেলেই এনাফ। তো যখন অনেকের পক্ষে তুমি লিখবা, দেখো অনেকের পক্ষে তো যখন তুমি লিখবা তখন এই কথাটা লিখবা যে অন বিহাফ অফ দ্য ক্লাস 10 বা 11, যদি স্কুল রিলেটেড হয় তখন তুমি ক্লাস 10 বা 11 লিখবা, অথবা অন বিহাফ অফ দ্য ভিলেজার্স, রূপপুর ভিলেজার্স, ভিলেজের নাম লিখবা, অন বিহাফ অফ আবিরনগর ভিলেজার্স, আবিরনগরের যে গ্রামবাসীরা রয়েছে তাদের পক্ষে তুমি অ্যাপ্লিকেশনটা লিখছো। খুবই সহজ না ভাইয়া, এটা খুবই সহজ। অনেকের পক্ষে হলে এটা লিখবা, আর নিজের জন্য হলে এটা লেখার দরকার নাই। ক্লিয়ার? এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। এখন অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে, বাট এই জিনিসগুলো মেনটেনের পাশাপাশি অ্যাপ্লিকেশনে তিনটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, তিনটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। সে তিনটা জিনিস কী কী ভাইয়া? এক নম্বর হচ্ছে
অ্যাপ্লিকেশনে কখনোই সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করা যাবে না, সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করা অ্যাপ্লিকেশনে যাবে না, নেভার, সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করা যাবে না, ব্যবহার না করা। যেমন আমি যদি বলি যে আর নট, আমার কিন্তু আর নট ব্যবহার করতে হবে, কখনোই আরেন্ট ব্যবহার করা যাবে না। আমাকে ডু নট ব্যবহার করতে হবে, কখনোই ডোন্ট ব্যবহার করা যাবে না। অর্থাৎ অ্যাব্রিভিয়েশন যে রয়েছে, কন্ট্রাক্টেড যে ফর্মগুলো আছে, ওই কন্ট্রাক্টেড ফর্মগুলো কোনোভাবেই অ্যাপ্লিকেশনে ব্যবহার করার সুযোগ আমাদের নাই, নেভার এভার ডু দ্যাট। তবে যদি ডায়লগ হইতো, ডায়লগ বা ইনফর্মাল লেটার, লেটারের ক্ষেত্রে তুমি অবশ্যই এই সংক্ষিপ্ত ফর্মগুলো লিখবা। ব্যক্তিগত যে চিঠি, চিঠির ক্ষেত্রে তুমি অবশ্যই সংক্ষিপ্ত ফর্ম লিখবা, ইভেন তখন সংক্ষিপ্ত ফর্ম লেখাটাই বেটার, তখন আমাদের এই ফুল ফর্ম লেখাটার প্রয়োজনীয়তা নাই। কিন্তু যখন তুমি অ্যাপ্লিকেশন লিখতেছো, অ্যাপ্লিকেশন অবশ্যই তোমাকে ফুল ফর্ম লিখতে হবে। ডায়লগ লেটারে না লিখলেও চলে, তখন সংক্ষিপ্ত ফর্ম লিখলে ভালো, আর অ্যাপ্লিকেশন অবশ্যই ফুল ফর্ম লিখলে ভালো। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশনে অবশ্যই কোনো ইডিয়ম ব্যবহার করবা না। ইডিয়ম মানে বাগধারা, বাংলায় বলি বাগধারা, ইংলিশে বলি ইডিয়ম। সো আমাদের এই যে বাগধারাগুলো কি, বাগধারা ব্যবহার করা যাবে না, বাগধারা ব্যবহার না করা, বাগধারা ব্যবহার কি না করা। সো বাগধারায় কখনোই কি আমাদের ইডিয়ম বা বাগধারা ব্যবহার করা যাবে না, নেভার এভার, কখনোই বাগধারা ব্যবহার করার সুযোগ আমাদের নাই। যেমন আমি যদি বলি যে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, ইট ইজ, আচ্ছা আমি যদি বলি যে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, ক্যাটস অ্যান্ড ডগ বলতে বুঝে হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ক্যাটস অ্যান্ড ডগ ফ্রম দ্য মর্নিং, ক্যাটস অ্যান্ড ডগ ফ্রম দ্য মর্নিং। ওকে, মনে করে এটা আমি বাক্যটা লিখতাম, তাহলে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ ফ্রম দ্য মর্নিং, এটা কি হইলো না কিন্তু, বিকজ ক্যাটস অ্যান্ড ডগ হচ্ছে একটা ইডিয়ম, মুষলধারে বৃষ্টি হওয়ার একটা ইডিয়ম। বা হি কিকড দ্য বাকেট লাস্ট নাইট, সে গতকাল রাতে মারা গিয়েছে, তো কিকড দ্য বাকেট এটা হচ্ছে আমাদের ইডিয়ম। তো ইডিয়ম কিন্তু কখনোই আমাদের অ্যাপ্লিকেশনে আনার সুযোগ নাই, ঠিক আছে, কখনোই কিন্তু আনা যাবে না। রাদার আমাকে লিখতে হবে যে ইটস রেইনিং কন্টিনিউয়াসলি ফ্রম দ্য মর্নিং, মুষলধারে বৃষ্টি হচ্ছে মানে কি, কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াসলি ফ্রম দ্য মর্নিং কিন্তু আমরা লিখতে পারি। ক্লিয়ার? ফ্রম দ্য মর্নিং। তাহলে তোমাকে বুঝতে হবে যে আমি কি ব্যবহার করছি, আমি কি ইডিয়ম ব্যবহার করছি কিনা মাথায় রাখবা, এবং সংক্ষিপ্ত ফর্ম কোনোভাবেই ব্যবহার করা যাবে না। আর আরও একটা জিনিস, অ্যাপ্লিকেশনে কোনোভাবেই ওকে, সো অ্যাপ্লিকেশনে কোনোভাবেই আমাদের হচ্ছে 3 নম্বর যে পার্টটা, আর কি 3 নম্বরটা বলছি, সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করা যাবে না, ইডিয়ম ব্যবহার করা যাবে না, আর 3 নম্বরে হচ্ছে অ্যাপ্লিকেশনে কখনোই সাবজেক্টবিহীন বাক্য লেখা যাবে না, সাবজেক্টবিহীন বাক্য লেখা যাবে না, বাক্য লেখা যাবে না, বা ইম্পারেটিভ সেন্টেন্সটা এখানে বাদ দিবা, ইম্পারেটিভ সেন্টেন্স লিখবা না, ইম্পারেটিভ সেন্টেন্সে লেখার দরকার নেই, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে কি প্রকাশ পায়, আদেশ বুঝায়, নিষেধ বুঝায়, উপদেশ বুঝায়। তাহলে তুমি কি তোমার টিচারকে আদেশ করতে পারো, ঊর্ধ্বতন কোনো কাউকে আদেশ করতে পারো, তুমি অনুরোধ করতে পারো। সো রিকোয়েস্ট আসতে পারে, রিকোয়েস্টমূলক ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে রিকোয়েস্টও করা বোঝায়, তখন তুমি রিকোয়েস্ট লিখতে পারো, কিন্তু কোনোভাবেই ইম্পারেটিভ সেন্টেন্সের আদেশমূলক বাক্য লিখবা না, নিষেধমূলক বাক্য লিখবা না, বা উপদেশমূলক বাক্য কি কোনোভাবে লিখবা না, জাস্ট সাবজেক্টবিহীন বাক্য। যেমন আমি অনেক সময় বলি যে আমরা বলি না আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমরা মানে লেটারে লিখি হোপ ইউ আর ওয়েল লিখি, আই হোপও লিখি না। সো অবশ্যই কিন্তু এখানে আই হোপ মানে সাবজেক্টবিহীন বাক্য লেটারে লেখা যায়, কিন্তু সাবজেক্টবিহীন বাক্য কখনোই আমাদের অ্যাপ্লিকেশনে লেখা যায় না। ইম্পারেটিভে আদেশ বুঝায়, নিষেধ বুঝায়, আর ইম্পারেটিভে বেসিক্যালি আমাদের সাবজেক্টগুলো ইউজুয়ালি বসে না। যেমন ডু দ্য ওয়ার্ক, কোনো সাবজেক্ট কি আছে, রাইট ডাউন দ্য সেন্টেন্স, কোনো সাবজেক্ট কিন্তু এখানে নাই। তাহলে ইম্পারেটিভ মূলক বাক্যগুলো লেখার প্রয়োজন আমাদের এক্ষেত্রে নাই। তাহলে এই 3টে জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এবং আগের যে জিনিসগুলো আছে এগুলোকে অবশ্যই লেটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। আমরা এখানে চলে যাই, কি বলছে দেখো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল ফর টেস্টিমোনিয়াল। তাহলে তোমার টিচারের কাছে কি টেস্টিমোনিয়াল নিয়ে প্রশংসাপত্র, এটা কি ব্যক্তিগত আবেদনপত্র, তাহলে এটা আমরা এখন লিখবো। এখন দেখো 25 মার্চ দ্য প্রিন্সিপাল ঢাকা মডেল কলেজ, ওকে, যাত্রাবাড়ি ঢাকা, সব দিয়ে দিলাম, এটা এগুলো বুঝতে পারছো। সাব, এই যে একটা মেজর মিস্টেক অনেকে করে, এটা আমি ইচ্ছা করে দিয়েছি এখানে, আমরা যেখানে কি লিখি সাব লিখি না ভাইয়া, সাব। সো নেভার এভার, হোয়াট ইজ সাব,
এটা কি সাব বার্গার? নো, এটা সাবজেক্ট। তাহলে অবশ্যই আমাকে সাবজেক্ট এই ফুল ফর্মটা কিন্তু লিখতে হবে। অনেকে সাব লেখে, পাকনামি করে কলমের কালি এত কম, এত কিপটা, সে তোমার সাব লেখে এখানে। কেন তুই সাব লিখবি ভাই? সাবজেক্ট লেখ, তোর কলমে যদি 10টা লাগে আমি তোরে দিমু, তুই তাও এখানে সাবজেক্ট লেখ। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর টেস্টিমোনিয়াল। ওকে, ডিয়ার স্যার, I have the honor to inform you that I was a student at your college during 2011 to 12. Okay, now where I studied in the science group, I successfully passed SSC exam in 2013 with a GPA of 5. I now wish to pursue admission to a college. For this purpose, I require testimonial from you that highlights my academic record, character, and involvement in co-curricular activities. Then দেখো এটা আমাদের কি মেইন বডি লিখলাম। মেইন বডিতে আমি কেন আমি মানে টেস্টিমোনিয়াল কি চাই, কেন চাই, আমি এখানে ব্যাখ্যা করে বলে দিলাম। এই যে আই হ্যাভ ডিয়ার স্যারের পর এখানে ডিয়ার স্যার দিয়েছে, দেখছো? এটাও ডিয়ার স্যার কি লেখা যাবে? ডিয়ার স্যার কিন্তু লেখা যাবে না। সো স্যার, ডিরেক্টলি স্যার দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, তখন যেভাবে লেখো তখন টিচার গোল লাল দাগ দিয়ে সুন্দর মতো করে কেটে দিবে। দেখো, আই দেয়ারফর কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু ইস্যু মি আ টেস্টিমোনিয়াল at your earliest convenience. আপনার যত দ্রুত সম্ভব সুবিধা হবে আমাকে পাঠান। সিনসিয়ারলি ইউর্স মুয়াজ খান, রোল 2, সেকশন বি। এটা যেহেতু ব্যক্তিগত, এই জন্য আমি এখানে তথ্যগুলো এভাবে লিখছি। কিন্তু সবার পক্ষে লিখতাম, সবার পক্ষে বলতে মনে করো যে এখানে সবার পক্ষে দেয় না, মনে করো যে ড্যামেজ রোডের কথা যদি বলি, ফ্লাড এফেক্টেড, মানে কি বলে, অ্যাপ্লিকেশন ফর রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল। ফ্লাড এফেক্টেড পিপলের জন্য তুমি অ্যাপ্লিকেশন লিখছো, তখন তোমাকে অবশ্যই এখানে কি লিখতে হবে? এই যে অন বিহাফ অফ দ্য ভিলেজ অফ রূপপুর ভিলেজ অফ রূপপুর বা আবিরনগর, মানে যার পক্ষে তুমি লিখতেছো সেটা অবশ্যই লাস্টে লিখে দিবা। তখন এই তথ্যগুলো ফুল না দিয়ে তুমি নামটা লিখবা, দেন অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ কি ঢাকা মডেল কলেজ, সবার পক্ষে ক্যান্টিন বানাচ্ছ, তো অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ঢাকা মডেল কলেজ। দ্যাটস ইট। সহজ, কঠিন লাগে সহজ? কমেন্ট করে জানাবা। বুঝতে পারতেছো কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানাবা। এখন অ্যাপ্লিকেশনের সাজেশন হচ্ছে এই 13টা অ্যাপ্লিকেশন পড়ে যাবা কষ্ট করে, এই 13টা অ্যাপ্লিকেশন পড়ে যাবা, মাস্ট এখান থেকে কমন আসবেই, 100% কমন আসবে। টেস্টিমোনিয়াল আছে, সিট ইন স্কুল হোস্টেল ফর আ ট্রান্সফার সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেটও দেখে যাবা। ওকে, তারপর তোমার হচ্ছে এখানে আমাদের কি ফর সিট ইন স্কুল হোস্টেল ফর আ ট্রান্সফার সার্টিফিকেট, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, স্টুডেন্টস ওয়েলফেয়ার ফান্ড, রিলিফ অ্যান্ড মেডিকেল এইডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, ফর রিপেয়ারিং দ্য ড্যামেজ রোড, কনস্ট্রাক্ট আ ব্রিজ ওভার দ্য ক্যানেল, এবং তোমার কি ফর কন্ট্রোলিং মসকিউটো ইন দ্য স্কুল প্রেমিসেস, সেটিং আপ আ কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। যে কোনো একটা আসতে পারে, এখানে কম্পিউটার ক্লাব আসুক এবং ডিবেটিং ক্লাব আসুক, যাই আসুক তুমি লিখে ফেলতে পারবা। আর রিকোয়েস্ট ফর সেটিং আপ আ ক্যান্টিন, এনহেন্সিং কী বলে তোমার হচ্ছে যে লাইব্রেরি ফ্যাসিলিটিস, এক্সট্রা ক্লাসেস, অ্যানুয়াল কালচারাল আয়োজন করা, অ্যাপ্লিকেশন ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, প্রেয়ার ফর পারমিশন টু গো অন স্টাডি ট্যুর। ওকে, দেখো এখানে তোমার এই যে ফ্লাড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, রিলিফ অ্যান্ড মেডিকেল এইডস, এই যে তোমার ড্যামেজ রোড, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ফুল ফ্রি স্টুডেন্টশিপ বললাম, টেস্টিমোনিয়াল বললাম, হোস্টেল বললাম, কোনোটা কিন্তু বাদ দেওয়া যাবে না। এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে, ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে। অ্যাপ্লিকেশন গেল, আমাদের অ্যাপ্লিকেশন সম্পর্কে আশা করি সবাই বুঝতে পেরেছি। এবার আমাদের লাস্ট রাইটিং পার্টের লাস্ট পার্ট, কম্পোজিশন নিয়ে তোমাদের সাথে একটু কথাবার্তা বলবো। কম্পোজিশন রাইটিং কীভাবে লিখতে হয়। দেখো, কম্পোজিশন অর্থ হচ্ছে রচনা। এটা অর্থ কি? রচনা। কম্পোজিশন বলতে বোঝায় কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে সুন্দরভাবে ইন্ট্রোডাকশন দেওয়া, বডি লেখা এবং কনক্লুশন সহ একটা রচনা লেখা। ও একটা জিনিস বলতে ভুলে গেছি, আমরা অ্যাপ্লিকেশন কত পেজ লিখব, অ্যাপ্লিকেশন আমরা কত পেজ লিখবো। দেখো, অ্যাপ্লিকেশন ইউজুয়ালি তুমি তোমার রিয়েল লাইফের কথা চিন্তা করো, তুমি তোমার রিয়েল লাইফে তুমি অ্যাপ্লিকেশন কত পেজ লিখতা। রিয়েল লাইফে আমরা অ্যাপ্লিকেশন কিন্তু 1 পেজে লিখি, 1 পেজ। রিয়েল লাইফে আমরা অ্যাপ্লিকেশন 1 পেজ লিখি, কিন্তু পরীক্ষার হলে গেলে আমরা অ্যাপ্লিকেশন কয় পেজ লিখি? 2 পেজ লিখতেই হবে। ও মাই গড, বাম পেজ থেকে লেফট হ্যান্ড সাইড পেজ থেকে রাইট হ্যান্ড সাইড পেজ আমাকে যেতেই হবে, না গেলে নাম্বার কম দিবে। কিন্তু না, অ্যাপ্লিকেশনের আইডিয়াল সাইজ হচ্ছে 1 পেজ, ডেফিনেটলি 1 পেজ, এর বেশি কিন্তু অ্যাপ্লিকেশন লেখার প্রয়োজনীয়তা নাই। এখন মনে করতে পারো টিচার তোমাকে নাম্বার কম দিবে, সেটা যদি ভয় পাও তাহলে তুমি বাম পেজ থেকে শুরু করে ডান পেজে নিয়ে আসবা, বাম পেজ থেকে শুরু করে ডান পেজে তুমি আসবা, আবার ডান পেজ থেকে শুরু করে অপোজিট পেজে কিন্তু চলে যেও না, যেন দেখা যায় 2 পেজ ওপেন করলে যেন 2 পাশ থেকে দেখা যায়। ওকে,
বেস্ট হচ্ছে 1 পেজের মধ্যে অ্যাপ্লিকেশন লেখা। যাদের লেখা একটু বড় তারা বাম পেজ থেকে ডান পেজে যাবা, আর যাদের লেখাটা সুন্দর গোট ছোট করে তুমি প্রেজেন্ট করতে পারতেছো, মূল লেখাগুলো আনতে পারতেছো, তাহলে 1 পেজের মধ্যে অ্যাপ্লিকেশন লিখবা, ছোট করে অ্যাপ্লিকেশনটা লিখে ফেলবা, বেশি বড় করার দরকার নাই। যেমন এই যে এই সাবজেক্টের আগ পর্যন্ত এখানে এত গ্যাপ দেওয়ার দরকার নাই, তুমি এই 4টা জিনিসকে একসাথে লিখবা। আর এই যে সাবজেক্ট এটাকে তুমি আলাদা করে লিখবা, দেন হালকা একটু গ্যাপ দিয়ে ডিয়ার স্যার এটা আলাদা একটা স্তবকে লিখবা। তো এইটা একটা মানে তোমার কি বলে গ্রুপে হলো, এইটা আলাদা, এবং ডিয়ার স্যার থেকে আরেকটা গ্রুপের মধ্যে তুমি লিখে ফেললা। এইভাবে গেলে তোমার অ্যাপ্লিকেশনটা 1 পেজের মধ্যে হয়ে যায়। আর এখানে এত এলাবোরেটলি লেখার দরকার নাই, যেমন আমি এখানে কোনো এলাবোরেটলি লিখছি কিছু, মূল কথাগুলো কিন্তু নিয়ে আসছি, দেন আমাদের ডান। তাহলে এই যে লাস্টের পার্টগুলো একটা সেগমেন্টে হবে, এটা একটা সেগমেন্টে হবে, সাবজেক্ট একটা আলাদা লাইনে হবে একটু গ্যাপ দিয়ে, এটা হচ্ছে একটা সেগমেন্টে হবে। সব কিছু 1 পেজের মধ্যে কিন্তু হয়ে যাবে, বেশি বড় করার দরকার নাই, ডিটেলস অ্যাপ্লিকেশন লেখার দরকার নাই। মূল কি উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা নিয়ে 1 পেজের মধ্যে লিখবা। বাট লেখা যদি খুব বড় হয়, তুমি 1 পেজের মধ্যে পারবাই না, তাহলে তুমি বাম পেজ থেকে ডান পেজ যেন 2 পাশে দেখা যায় ওপেন করলে, অপোজিট পেজে কিন্তু যায়ও না। সো কম্পোজিশন বলতে বোঝায় একটা নির্দিষ্ট বিষয় নিয়ে সুন্দরভাবে ইন্ট্রোডাকশন দেওয়া, বডি লেখা এবং কনক্লুশন সহ লেখা হচ্ছে আমাদের কি কম্পোজিশন। এবং কম্পোজিশন বিভিন্ন রকমের হয় আসলে। ডেসক্রিপটিভ কম্পোজিশন হতে পারে, হ্যাঁ, ডেসক্রিপটিভ কম্পোজিশনে এমন ধরনের রচনা যেখানে কোনো ব্যক্তি, কোনো স্থান বা কোনো বস্তু সম্পর্কে ডেসক্রাইব করা হয়। যেমন দেখা যায় বুক ফেয়ার ডেসক্রাইব করছি আমরা, উইন্টার মর্নিং ডেসক্রাইব করছি, ফেভারিট টিচার, এগুলোকে ডেসক্রাইব করছি, বা ডেসক্রিপশনগুলো বেসিক্যালি টপিক অনুযায়ী ডেসক্রাইব করা। ন্যারেটিভ হচ্ছে তোমার কারো অভিজ্ঞতা বর্ণনা করাকে বলা হয় ন্যারেটিভ। যেমন দেখো এই যে এ ক্রিকেট ম্যাচ ইউ হ্যাভ এনজয়েড, ন্যারেটিভ। সিজন ইউ লাইক মোস্ট, কেন তুমি ন্যারেট, অভিজ্ঞতার আলোকে তুমি এগুলো লিখবা। মুভি, হরর মুভি তুমি দেখবা। ফার্স্ট ডে অ্যাট ইউর স্কুল অ্যান্ড কলেজ লাইফ তুমি লিখবা। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ন্যারেটিভ কম্পোজিশন। ন্যারেটিভ কম্পোজিশন মূলত আমরা এভাবেই লিখবো, এগুলো আসে ন্যারেটিভ কম্পোজিশন। আমি সাজেশন একটু পরে তোমাদেরকে দিব। আর ন্যারেটিভ কম্পোজিশনে ইউ এই কথাটি উল্লেখ থাকলে একজন শিক্ষার্থী সেখানে কি বলে তোমার হচ্ছে সিরোমাটিক লিখবে, তখন ইউ এর স্থলে আই লিখতে হবে। কি লিখতে হবে? আই লিখতে হবে। বেসিক্যালি এখানে ইউ মানে বলছে সিজন ইউ, দেখো ক্রিকেট ম্যাচ দ্যাট ইউ হ্যাভ এনজয়েড, তুমি যখন টাইটেল লিখবা তখন লিখবো যে ক্রিকেট ম্যাচ দ্যাট আই হ্যাভ এনজয়েড, আই লিখে ফেলবো কিন্তু, কারণ তোমার এক্সাম্পল এখানে কিন্তু দিচ্ছ, ইউ না। ওকে, যদি আমাদের ন্যারেটিভ, কারণ তুমি নিজের অভিজ্ঞতা এখানে শেয়ার করছো। দ্য সিজন আই, এখানে কিন্তু আই, এ হরর মুভি দ্যাট আই এনজয়েড, ইউ অ্যাট মাই হবে, ইউর মানে কি মাই, এখানে পজেসিভ, তাই এখানে পজেসিভ ফর্মে লিখতে হবে অ্যাট মাই স্কুল। বুঝতে পারছো আশা করি এটা। আর্গুমেন্টেটিভ কম্পোজিশন, আর্গুমেন্টেটিভ বলতে বুঝে তোমার হচ্ছে তর্ক বিতর্ক, মানে এটা কি ভালো না খারাপ, যোগ বিয়োগ, যুক্তিভিত্তিক হচ্ছে আমাদের এটা আসবে। যেমন ইজ পপুলেশন ব্লেসিংস অর কার্স, পপুলেশন কি ব্লেসিং নাকি কার্স, এইটা। রিজন হোয়াই বাংলাদেশি স্টুডেন্ট ফেল ইন ইংলিশ, কেন, রিজনগুলো তুমি বলবা, হ্যাঁ, ব্যাখ্যা করবা। ফুটবল ভার্সেস ক্রিকেট কোনটা তুমি এখানে পছন্দ করো, এগুলো নিজের মতো করে ব্যাখ্যা করে একটা যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করানো বলা হয়, এটা আর্গুমেন্টেটিভ কম্পোজিশন। দেন দেখো কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট কম্পোজিশন। এই যে আর্গুমেন্টেটিভ কি এক ধরনের তোমার আর্গুমেন্টেটিভ এবং কন্ট্রাস্ট এবং কম্প্যারিজন প্রায় অনেকটা কাছাকাছি। ফুটবল ভার্সেস ক্রিকেট, ভিলেজ লাইফ সিটি লাইফ, মেরিটস ভার্সেস ডিমেরিটস অফ মোবাইল ফোন, এগুলোকে তোমার হচ্ছে কন্ট্রাস্ট, কম্পেয়ার কন্ট্রাস্ট। এখানে তোমার এটা আর্গুমেন্টেটিভকে আমরা বলতে পারি। কজ অ্যান্ড ইফেক্ট, যেমন দেখো গ্রিন হাউস ইফেক্ট, ডাউরি সিস্টেম, এগুলো কারণ এবং এটার ফলাফলটা কি, এগুলো জেন্ডার ডিসক্রিমিনেশন, এগুলো হচ্ছে আমাদের কি ইফেক্ট। দেখো কোনো ঘটনা, কাজ বা পরিস্থিতির কারণে তার ফলাফল কি হতে পারে, তাই সেগুলো নিয়ে যখন আমরা কম্পোজিশন লিখি সেগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি কম্পোজিশন দিকে চলে যাচ্ছে আর কি। ট্রাফিক জ্যাম কজ অ্যান্ড ইফেক্টের উপর চলে যায়। আর দেখো আমরা যখন কম্পোজিশন লিখবো কীভাবে কী কী মেনটেন করে লিখবো, কোন কোন জিনিস আমাদের কম্পোজিশনে থাকবে। টাইটেল থাকবে ডেফিনেটলি, ওই যে যেভাবে টাইটেল আমাদের প্যারাগ্রাফের জন্য টাইটেল লিখছো না তুমি, বড় প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার বড় হাতের লেখা, এটা লিখবা, আর্টিকেল এবং প্রিপোজিশনটা বাদে। টাইটেল কম্পোজিশনের শুরুতে একটি প্রাসঙ্গিক টাইটেল উল্লেখ করতে হবে। শিরোনাম বড় হাতের অক্ষরে ক্যাপিটাল লেটার্সে লিখতে হবে, বড় হাতের অক্ষরে কি আমাদের শিরোনামগুলো উল্লেখ করতে হবে। ইন্ট্রোডাকশন, প্রথম অনুচ্ছেদ রচনায় বিশেষ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি দিতে হবে, সংক্ষিপ্ত পরিচিতি এখানে উল্লেখ করতে হবে। ইন্ট্রোডাকশন কেন তুমি লিখছো, মানে রচনাটা কি সম্পর্কে এটা অ্যাটলিস্ট তোমাকে বলতে হবে। একটি সংক্ষিপ্ত, আকর্ষণীয় ও মূল বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত, ডেফিনেটলি সামঞ্জস্যপূর্ণ করে আমাদের লেখা উচিত। দেন ইন্ট্রোডাকশন লিখলাম, এখানে আবার কম্পোজিশনে কিন্তু কোনো টাইটেল লেখা যাবে না। যেমন ইন্ট্রোডাকশন দিয়ে তুমি কোলন লিখলা, যে সাপোজ তুমি ইন্ট্রোডাকশন লিখে এখানে কোলন দিয়ে দেন তুমি লেখা শুরু করলা, হ্যাঁ লেখা শুরু করলা, এটা কিন্তু করার দরকার নেই। তুমি ডিরেক্টলি প্যারা করবা,
প্যারার মধ্যে তুমি ইন্ট্রোডাকশনেই সম্পর্কে লিখবা, কিন্তু আলাদা করে টাইটেল এখানে দেওয়ার কোনো প্রয়োজন আমাদের নাই। ইন্ট্রোডাকশন, প্রথম অনুচ্ছেদ রচনা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে, এটা বুঝতে পারলাম। মেইন বডি, এখান থেকে এবার ইন্ট্রোডাকশনের পর থেকে তুমি মেইন রচনার দিকে ব্যাখ্যা করার দিকে চলে যাবা। দেখো এই অংশে রচনার মূল বিষয় বা ধারণা বিস্তারিত উপস্থাপন করতে হবে। 4টি বা 5টি প্যারায় কম্পোজিশনের মূল বিষয়বস্তু বিস্তারিত লিখতে হবে। যে মেইন বডিটা আছে না ভাইয়া, এই মেইন বডির তোমার বিভিন্ন সেগমেন্টের মেইন বডিটা বেসিক্যালি 4 থেকে 5টা প্যারা করবা। একটা প্যারায় মেইন বডি লিখো না। প্যারাগ্রাফের জন্য একটা প্যারা লিখছো, এখানে একটা প্যারা না, এখানে অনেকগুলো প্যারা করবা, 3টা 4টা 5টা, যত বেশি প্যারা করবা ততই ভালো। সো ব্যাখ্যা করা মূল বডিটা কয়েকটা প্যারায় ব্যাখ্যা করে করে তুমি এটা দিবা, ঠিক আছে। কনক্লুশন, শেষ অনুচ্ছেদে পুরো রচনার সারমর্ম তুলে ধরতে হবে, পুরো রচনার সারমর্ম এখানে তুলে ধরতে হবে। আর একটি শিক্ষণীয় বার্তা বা পাঠকের মনের ভাবনার উদ্রেক করার মতো কিছু বলা যেতে পারে। লাস্টে গিয়ে তুমি হচ্ছে পুরো রচনার একটা আইডিয়াল কনক্লুশন জানবা, দিলে তোমার কিন্তু এটা হয়ে যাচ্ছে। বা তুমি বলতে যেমন ক্রিকেট ভার্সেস ফুটবল, দ্য গেম ইউ এনজয়েড, তুমি গেম এনজয় করছো। বাংলাদেশে অনেক ধরনের খেলা আছে, কী কী খেলা আছে, এর মধ্যে তুমি ক্রিকেটটা পছন্দ করো না ফুটবল পছন্দ করো, এইটা তুমি ইন্ট্রোডাকশন পার্টে বলে দিলা। ওকে, সেকেন্ডলি তুমি বললা হচ্ছে যে ক্রিকেট কখন খেলা হয়, উৎপত্তিস্থল কোথায়, কেন তুমি পছন্দ করছো, কোথায় কোথায় তুমি হচ্ছে ক্রিকেট খেলছো, কোন কোন জায়গায় তুমি এনজয় করছো, কার সাথে খেলছো, সিজন পরিবেশটা কেমন ছিল, ব্যাখ্যা করলা। ওকে, আর লাস্টে গিয়ে তোমার ক্রিকেট খেলার গুরুত্ব বা তোমার যে মানে এনজয় করেছো এটার গুরুত্ব কী ছিল, পুরো স্পোর্টসের গুরুত্বটা কি, লাস্টে তুমি সুন্দর মতো করে টেনে ফেললা। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কম্পোজিশন। একটি কম্পোজিশনের ক্ষেত্রে ওয়ার্ড লিমিটেশন হওয়া উচিত মিনিমাম 250 ওয়ার্ডস, মিনিমাম বলছে কিন্তু এখানে, তবে অ্যাটলিস্ট 700 থেকে 800 শব্দের মধ্যে আমাদের এই রচনা কিন্তু লেখা উচিত। বেশি যদি বলি 700-800 রচনা কিন্তু লেখা উচিত, 250 শব্দের মধ্যে কিন্তু রচনা লেখা যাবে না, রচনা কিন্তু হিউজ মার্ক। ওকে, রাইট আ কম্পোজিশন অন দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ব্যায়ামের গুরুত্ব নিয়ে লিখতে বলছে। সো দেখো, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ এসেনশিয়াল ফর মেনটেনিং হেলদি বডি অ্যান্ড মাইন্ড। টুডেজ ফাস্ট পেসড ওয়ার্ল্ড হোয়ার সেডেন্টারি লাইফস্টাইল আর কমন, রেগুলার এক্সারসাইজ ইজ ক্রুশাল ফর লিডিং ব্যালেন্সড অ্যান্ড কি বলে তোমার হচ্ছে এনার্জেটিক লাইফ। ইট ইজ অলসো কিপস আস বডি ফিট বাট অলসো বুস্ট মেন্টাল ওয়েলবিং অ্যান্ড ইমপ্রুভস দ্য ওভারঅল কোয়ালিটি অফ লাইফ। তাহলে সুন্দর মতো করে আমরা এখানে উল্লেখ করে ফেললাম টপিক মানে ইন্ট্রোডাকশনটা। এবার তুমি এখানে গুরুত্ব আরোপ করবে, কেন দরকার, কেন ইম্পর্টেন্ট, এই যে রানিং ওয়াকিং কী কী ব্যায়াম থাকতে পারে সেগুলো বললা, কেন দরকার হবে এটা একটা প্যারা করে তুমি এগুলো লিখলে। ভাই পুরোটা পড়াচ্ছি না, তুমি স্লাইডটা আমি দিয়ে দিবে এই ক্লাসের কমেন্টে, ডেসক্রিপশন পার্টে তুমি আগের মতো পেয়ে যাবা, সেখান থেকে তুমি দেখে ফেললে বুঝে যাবা। এখানে লাস্টে কনক্লুশন, কনক্লুশন ইজ ইনডিসপেন্সিবল, এটা গুরুত্ব সম্পর্কে লাস্টে বলে দিলে যে এটা করতেই হবে, না করলে সমস্যা হবে। তুমি তো বলছো আগে, তো ব্যাখ্যা করে বলছো ফিজিক্যালি ব্যায়াম করলে কি সুবিধা এগুলো বলবা তুমি মেইন বডিতে, অসুবিধাগুলো কি মেইন বডিতে বলবা, কীভাবে তুমি ব্যায়াম করতে পারি, কোন সিচুয়েশনে কি ব্যায়াম করতে পারি সেগুলো বললা। বয়স্ক ব্যক্তিদের জন্য কী ব্যায়াম, ইয়াংদের জন্য কী ব্যায়াম, বাচ্চাদের জন্য কী ব্যায়াম, সব কিছু তুমি উল্লেখ করে একটা প্যারা করলা। বয়স্কদের জন্য একটা প্যারা, ইয়াংদের জন্য একটা প্যারা করে লিখলাম, মেয়েদের জন্য একটা, ছেলেদের জন্য একটা করতেই পারো কিন্তু। সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড মেকিং ইট এসেনশিয়াল পার্ট অফ ডেইলি রুটিনস, ডেভেলপিং দ্য হ্যাবিট অফ রেগুলার এক্সারসাইজ ক্যান এনশিওর আ হ্যাপিয়ার হেলদিয়ার ফিউচার ফর বোথ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোসাইটি। ক্লিয়ার ভাইয়া? ওকে, দেন ডিউটিজ অফ এ স্টুডেন্ট, এটাও সেম ইম্পর্টেন্ট একটা কম্পোজিশন, দেখবা এটা। এখন এটা হচ্ছে আমাদের সাজেশনস, সাজেশনস কী বললাম দেখো, 7টা কম্পোজিশন তোমাদেরকে মাস্ট বলছি, আর এই 4টা অ্যাটলিস্ট 2-3 বার করে পড়ে যাবা। আমি সরে যাই, তোমরা মানে পিডিএফ তো দিয়ে দিব, তাও সরে যাচ্ছি, তুমি জাস্ট একটা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে পারো। ওকে, তাহলে জার্নি দ্য আই লাইক মোস্ট, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ মাত্রই পড়ালাম। সেন্স ইন এভরিডে লাইফ খুবই ইম্পর্টেন্ট, এটা সবগুলো ইম্পর্টেন্ট, আসলে বাদ দেওয়ার সুযোগ আমাদের নাই, সব ইম্পর্টেন্ট। মাই ফেভারিট গেম খুবই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অনেক ইম্পর্টেন্ট, ওকে পড়ে যেতে হবে। ডিউটিজ অফ এ স্টুডেন্ট, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন দ্য সিজন আই লাইক মোস্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে পড়ে যাও ভাইয়া প্লিজ, এগুলো কোনোভাবে কিন্তু বাদ দিও না, পড়ে যেও, কষ্ট হলেও পড়ে যেও। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন বা মাই ফেভারিট হবি, চাইল্ডহুড মেমোরিজ, পপুলেশন প্রবলেম, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ। সো এগুলো যদি পড়ে যায়, এগুলো মাস্ট পড়ে যাবা, এই দুই তিনটাও কি অবশ্যই কষ্ট করে পড়ে যাবা, ডেফিনেটলি তোমার পরীক্ষা ফাটিয়ে আসতে পারবা, ফাটিয়ে। তাহলে রাইটিং পার্টের কোনো সমস্যা কি আছে? রাইটিং পার্টের আর কিচ্ছু বাকি নাই। তোমাকে প্যারাগ্রাফ দেখাইলাম, তোমাকে ইমেল দেখাইলাম, অ্যাপ্লিকেশন দেখাইলাম, লেটার্স দেখাইলাম,
কম পজিশন দেখাইলাম, 5টা টপিক থেকে 40-এ 40 তুমি যদি না পাও এই সাজেশন ফলো করে, এই টেকনিক ফলো করে, তাহলে পড়ানোই বাদ দিয়ে দিব ভাইয়া। এইটা হচ্ছে কথা। সো তোমাদের শুভকামনা সবার জন্যই থাকবে। সবাই দারুণ করে প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও, পরীক্ষাতে সুন্দর মতো করে গিয়ে আনসারগুলো দিয়ে আসো। অল দ্য বেস্ট সবার জন্যে, সবাই খুব ভালো কিছু করবা এই কামনাই করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো সবাই, টেক কেয়ার। ভাইয়ের জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া। আসসালামু আলাইকুম।